বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানাই, যিনি তার গবেষণার অভিজ্ঞতা থেকে সেই বিষয়ে কথা বলেন। তো আজকেও আমরা একজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানাইছি। উনি ডক্টর বদরুন্নেসা আহমেদ। উনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংক্ষেপে আমরা যাকে BIDS বলি, ওই গবেষণা প্রতিষ্ঠানের উনি ফেলো হিসেবে আছেন এবং দীর্ঘদিন ধরে এই গবেষণার সাথে জড়িত আছেন। দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উনি গবেষণা করেছেন। প্ল্যানিং কমিশন তো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর উনি গবেষক হিসেবে কাজ করেন। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে উনি অনেক পরিচিত এবং ওনার অনেক আন্তর্জাতিক প্রকাশনা রয়েছে। বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে উনি গবেষণা করে থাকেন। তা আমি সম্প্রতি লক্ষ্য করেছি যে ওনার বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে এর আগেও উনি গবেষণার কাজ করেছেন এবং সেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। তো সেই দিক থেকেই আমরা আবার ভাবছি যে ওনাকে আমরা আমন্ত্রণ জানাই আরও বিস্তারিত জানার জন্য, বিশেষ করে দ্রব্যমূল্যের ক্ষেত্রে কী ঘটছে এই নিয়ে আমাদের অনেক আলোচনা আছে, অনেক বিতর্ক আছে এবং বিশেষ করে করণীয় কী হতে পারে সেই নিয়েও বিতর্ক আছে। তো সেই প্রেক্ষিতে আমরা চিন্তা করেছি যে ওনাকে আমরা আমন্ত্রণ জানাই আজকের এই বিষয়ের উপরে একটি উপস্থাপনা দেওয়ার জন্য। আমি সাথে সাথে আমি আজকের এই বিষয় নিয়ে আরেকজন আলোচনা করেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের অত্যন্ত সুপরিচিত প্রফেসর আইনুল হক। উনি নিয়মিত কলামও লেখেন, আমি ওনার কলামগুলো পত্রিকায় পড়ি এবং আজকে আমি ভেবেছি যে উনি সবচেয়ে সঠিক লোক হবেন এটাতে আলোচক হিসেবে উপস্থিত থাকার জন্য। এছাড়া আর যারা আছেন উপস্থিত ওনাদের মতামত আমরা শুনব। তো প্রথমে আমরা ডক্টর বদরুন্নেসা আহমেদকে অনুরোধ করব যে ওনার যে গবেষণালব্ধ যে ফলাফল আছে সেটা উপস্থাপন করবেন এবং তারপরে আমরা এটা উপস্থাপন শেষ হওয়ার পরে আমরা মূলত এরপরে আলোচনাতে যাব। তো আমি প্রথমে ওনাকে অনুরোধ করব যে 40 বা 50 মিনিট বা যদি বেশি লাগে আর কি উনি নিতে পারেন এবং তারপরে ওনার উপস্থাপনা শেষ হলে পরে আমরা আলোচনায় যাব। তো আমি এখন অনুরোধ করব ডক্টর বদরুন্নেসা আহমেদকে যে ওনার আলোচনা শুরু করার জন্য। ডক্টর বদরুন্নেসা। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চ ট্রাস্টকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই প্রেজেন্টেশনে উপস্থিত থাকার জন্য। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর কাইন্ড প্রেজেন্স। আজকে আমরা বেসিক্যালি কথা বলতে যাচ্ছি সমসাময়িক সময়ের খুবই একটি ইম্পর্ট্যান্ট বিষয়, আমরা দামের ঊর্ধ্বগতি। কথা বলবো প্রাইস হাইক ইন বাংলাদেশ এবং চেষ্টা করব তার বর্তমান গতিধারা এবং কী কী কারণের পিছনে বাংলাদেশে গত কয়েক বছর ধরে পারসিস্টেন্ট হারে ইনফ্লেশন রেট ডাবল ডিজিটে রয়েছে এবং চেষ্টা করব অন্যান্য গবেষণা এবং BIDS-এর বিভিন্ন সময়ের গবেষণার আলোকে, সরকারি গবেষণার আলোকে যে এই ইনফ্লেশনে মোকাবেলা করার জন্য আমরা কোনো ওয়ে আউট বের করতে পারি কি না সে বিষয়ে আমার স্লাইডের একদম শেষে আমি কথা বলার চেষ্টা করব। তো শুরু করছি আমার আজকের প্রেজেন্টেশন। শুরুতেই যেটা বললাম যে বর্তমান সময়ে সবচেয়ে একটি বার্নিং ইস্যু হলো দামের ঊর্ধ্বগতি, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে হিস্টোরিক্যালি বাংলাদেশে ইনফ্লেশনটা 5 থেকে 6% মধ্যেই ছিল, কিন্তু গত 2 বছর ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশ হ্যাজ বিন গ্র্যাপলিং উইথ হাই ইনফ্লেশন রেট এবং হাই ইনফ্লেশনটা রয়েছে অ্যারাউন্ড 9 to 10%। আমরা যদি আরও একটু ডিসএগ্রিগেটে যাই, ইনফ্লেশন থেকে একটু মোর ডিসএগ্রিগেট লেভেলে দেখতে যাই, তাহলে আমরা দেখব যে ফুড অ্যান্ড নন ফুড ইনফ্লেশনও আমাদের এই সমসাময়িক টাইমে বেড়ে গেছে এবং ইন্টারেস্টিংলি ফুড ইনফ্লেশন রেটটা আমাদের নন ফুড ইনফ্লেশনের যে গ্রোথটা সেটাকে ক্রস করে গেছে। প্রিভিয়াস গত 2 বছরের আগে নর্মালি আমাদের ট্রেন্ড যেটা ছিল সেটা ছিল আমাদের খাদ্য বহির্ভূত ইনফ্লেশন, নন ফুড ইনফ্লেশনটা নর্মালি হাই থাকে, ফুড ইনফ্লেশনটা কম ছিল। কিন্তু বর্তমান সময়ে গত 2 বছরের ট্রেন্ডে আমরা যদি দেখি যে ফুড ইনফ্লেশনটা এত বেশি হয়েছে যে সেটা আমাদের নন ফুড ইনফ্লেশনকে সারপ্লাস করে গেছে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের ইনফ্লেশনটা আমাদের
রুরাল ডিস্ট্রিক্টগুলোতে বেশি হিট করেছে দেন আরবান ডিস্ট্রিক্টগুলো। তার মানে গ্রামে যারা আছে তারা ইনফ্লেশনের যেই প্রেশারটা এটা বেশি ফিল করতেছে আমাদের শহরে যারা বসবাস করি তাদের তুলনায়, যার কারণেও দেখা যাচ্ছে একটা মানে কাইন্ড অফ আনরেস্ট কনজিউমারদের মনে রয়ে গেছে এসেনশিয়াল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। এবং বিভিন্ন সময় ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন তথ্যেও এটা চলে আসছে। আমরা দেখেছি যে রিসেন্ট একটা ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতে তারা বলছে বাংলাদেশে যে খাদ্য মূল্য বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা প্রায় 71% ফ্যামিলি, 71% ফ্যামিলিকে একটা প্রেশারের মধ্যে রেখেছে। এবং তারা বলছে যে ইনফ্লেশনের যে গতিধারা তার থেকে আমরা বুঝতে পারতেছি যে অলমোস্ট 5 লাখ বাংলাদেশি উইল টার্ন ইনটু এক্সট্রিম পভার্টি, যে এই যে ডাবল ডিজিট যদি চলতে থাকে। এবং 8.4 লাখ পিপল তারা মডারেটলি পুয়ার হয়ে যাবে এই ইনফ্লেশনের প্রেশারের কারণে। কারণ ইনফ্লেশন যদি হয় আপনার কনজাম্পশন এক্সপেন্ডিচারের একটা বড় অংশ আপনি খাদ্যের জন্য ব্যয় করে দিতেছেন, এবং খাদ্য বহির্ভূত অংশের ক্ষেত্রেও আমি দেখতেছি ইনফ্লেশনটা বেড়ে যাইতেছে, কিন্তু সেই তুলনায় আমাদের কিন্তু ইনকাম পার ক্যাপিটা এক্সপেন্ডিচার কিন্তু বাড়তেছে না। যার কারণে মানুষ যারা আছে তারা বেসিক্যালি লো এবং মিডল ইনকাম ফ্যামিলি যারা আছে তারা এক ধরনের প্রেশার ফিল করতেছে, যেটা আমাদের জন্য অ্যালার্মিং। কারণ আমাদের সরকারি এবং ইন্টারন্যাশনাল টার্গেট ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 1 অনুযায়ী আমরা 2031 সালের মধ্যে বাংলাদেশ থেকে এবং বিশ্ব থেকে অতি দরিদ্র বা এক্সট্রিম পভার্টি আমরা যেটা বলি সেটাকে আমরা একদম বিনাশ করে দেব, এবং পভার্টির যে রেটটা আমরা 3 to 4% নেমে আনবো। কিন্তু যদি আমাদের ইনফ্লেশন রেটটা কনসিস্টেন্টলি বাড়তে থাকে, যেটা কিনা আমাদের লোয়ার ইনকাম ফ্যামিলি যারা বিলং করে পভার্টি লেভেলের আশপাশে তাদেরকে হিট করে, তাহলে একটা মেজর প্রপোর্শন অফ দ্য পিপল পভার্টি লাইনের নিচে পড়ে যাবে, যেটা কিনা আমাদের যে টার্গেট 2031 সালের যে টার্গেট ইউএন টার্গেট যেটা সেটা অ্যাচিভ করতে বাধার সম্মুখীন হবে। আমরা যে প্রাইস হাইকের কথা বলতেছি এটা শুধুমাত্র হাইক না, ইটস অ্যান অ্যাবনর্মাল প্রাইস হাইক অফ দ্য এসেনশিয়াল গুডস। এটা কেবলমাত্র আপনার লো ইনকাম ফ্যামিলিও না, এখন দেখা যাচ্ছে মিডল অ্যান্ড আপার মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে তারাও হিমশিম খাচ্ছে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধারা তার সাথে খাপ খাওয়াতে। নেক্সট কয়েকটা স্লাইডে আমি দেখানোর চেষ্টা করব আমাদের কারেন্ট ইনফ্লেশনের যে ট্রেন্ডটা এটা কেমন, এবং ডিসএগ্রিগেট লেভেলে যদি আমরা যাই সেক্ষেত্রে ইনফ্লেশনের ট্রেন্ডটা থেকে আমরা কিছু বুঝতে পারি কি না। আমরা যদি এই গ্রাফটা দেখি, আমরা গত 2 বছরের লেটেস্ট ডাটা একদম নভেম্বরে বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিবিএস যে ডাটাটা সেটা ট্রেন্ডটা আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি। আমরা বেসিক্যালি দেখেছি যে আমাদের যে জেনারেল ইনফ্লেশন রেট সেটা আমাদের 10%-এর মধ্যে রয়েছে, মুভিং অ্যারাউন্ড 10% জুনের আগ পর্যন্ত। কিন্তু জুনের পরে এটা একটু স্লাইটলি বেড়েছে, অ্যারাউন্ড 11%-এর মধ্যে রয়েছে। কিন্তু জেনারেল ইনফ্লেশন রেটটা দিয়ে আমরা কিন্তু ওভারঅল ইনফ্লেশনের সিচুয়েশনটা বোঝাতে পারবো না, কারণ তার মধ্যে কম্পোনেন্ট একটা মেজর ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট রয়েছে, সেটা হচ্ছে ফুড কম্পোনেন্ট, যেটা আমাদের মানুষের যে 5টা ডিমান্ড খাদ্য বস্ত্র বাসস্থান তার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং নাম্বার 1 ডিমান্ড যেটা সেটা। ফুড ইনফ্লেশনটা আমি যদি দেখি, ফুড ইনফ্লেশনটাও কিন্তু আমার বাড়ছে, বাড়ছে এবং ভোলাটাইল রয়েছে। জুলাইয়ের আগ পর্যন্ত এটা 10%-এ আমাদের যে জেনারেল ইনফ্লেশন 10% ছিল জুলাই এবং অগাস্টে, এবং একটু কমে গেছে। জেনারেল ইনফ্লেশনটা স্লাইটলি ফল ডাউন বিলো 10%, এবং এরপরে আপনার আগস্ট সেপ্টেম্বরের পরে হালকা বাড়ার চেষ্টা করেছে। আমরা গ্রাফের ব্লু যে কার্ভটা ওটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি, তার মানে এটা ফ্লাকচুয়েশন আছে, বাট ফ্লাকচুয়েশনটা আপনার লাস্ট 1 বছরে আমরা দেখতে পাচ্ছি 9 to 10%, 10-11%-এর মধ্যে রয়েছে। কিন্তু নভেম্বরে এটা একটু 10% অ্যাবাভ হয়ে যায়, 10.87% হয়ে যায়। যদি ডিসএগ্রিগেট লেভেলে দেখি তাহলে আমরা আরেকটু ডিসএগ্রিগেটে ভেঙে যদি দেখি, আগের গ্রাফটার সাথে এই টেবিলটা আরও ভালো এক্সপ্লেন করবে, সেটা যদি আমি দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে ফুড ইনফ্লেশন যেটা ফুড ইনফ্লেশনটা একটু এক্সিবিট মোর ভ্যারিয়েশন।
কথাটাই আমি দেখি যে আমি আমরা গত বছর এপ্রিল 23 থেকে এবছর নভেম্বর 24 পর্যন্ত ডাটা কালেক্ট করেছি। প্রথম কলামটা আমরা যদি দেখি, প্রথম ডিসেম্বর 23 পর্যন্ত অলমোস্ট এখানে ভলাটাইল ছিল, কিন্তু জানুয়ারির পরে এটা বাড়া শুরু করতে করতে আপনার জুলাইয়ে 14% হয়েছে। আগস্ট সেপ্টেম্বরে ইট হ্যাজ ফল ডাউন। এটার রিজনটা আমরা পরে এক্সপ্লেন করবো। ফল ডাউন এ লিটল বিট, দেন আবার অক্টোবর থেকে এটা সারপ্রাস করেছে, 12 ক্রস করে 13 ক্রস করে 14 কাছাকাছি চলে গেছে। এটা সিমিলারলি আমরা যদি দেখি নন ফুড ইনফ্লেশন বা খাদ্য বহির্ভূত যে ইনফ্লেশনটা, সেটার ফ্লাকচুয়েশন আছে, বাট ফ্লাকচুয়েশনটা অত ফুডে ইনফ্লেশন মতো অত বাম্পি না বা অত জাম্প করতেছে না। 10%-এর মধ্যে রয়েছে গত 1 থেকে 1.5 বছরের মধ্যে, এবং এটাও সেম সেপ্টেম্বর অক্টোবরের দিকে একটু কমেছিল, এখন কমতে কমতে লাস্ট নভেম্বর 24-এ 9.4%-এ এসে থেমেছে। আমরা ফুড ইনফ্লেশনের মধ্যে আরও একটু ডিসএগ্রিগেট যাওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা টিসিবি থেকে লেটেস্ট গত 2 দিন আগের ডাটাটা কালেক্ট করে দেখার চেষ্টা করেছি যে এখন যে প্রাইসের সিচুয়েশনটা, সেটা গত 1 বছরের সিচুয়েশনের সাথে আমি কম্পেয়ার করলে কোন কোন খাদ্যদ্রব্যর ক্ষেত্রে আমরা মোটামুটি একটা বড় ধরনের চেঞ্জ দেখতে পাই। তো মোটা দাগে আমি যদি বলি যে আমি খেয়াল করি এই টেবিলটাতে যে আমি বোল্ড করে দিয়েছি, সব ধরনেরই রাইস, মানে 3 ধরনের রাইস বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল, সব ধরনের রাইসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 8 to 15% ভ্যারিয়েশন আছে, মানে চেঞ্জ আছে, পজিটিভ চেঞ্জ। মানে গত বছরের তুলনায় এই বছরে যদি দেখি প্রায় আপনার 7 to 15% অ্যানুয়াল চেঞ্জ আছে। তার মানে যেটা গত বছর 100 টাকা ছিল, এটা এখন 115 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে রাইস বা চাল আমি যে ধরনেরই খাই না কেন, আমাকে একটা হাই প্রাইস দিতে হইতেছে। অ্যাট দ্য সেম টাইম আপনার তেল, সয়াবিন বলি, পাম তেল, যেটা আমরা রান্নায় ব্যবহার করি, সেক্ষেত্রেও আমরা ভ্যারিয়েশন পাচ্ছি, এবং দেখা যাচ্ছে পাম অয়েলের ক্ষেত্রে গত বছরের তুলনায় প্রাইসটা প্রায় 23% বেড়েছে। আমরা জানি দ্রব্যমূল্যের ক্ষেত্রে পটেটো বা আলুর দাম এবং ডিমের দাম অস্বাভাবিক হারে মাঝখানে বেড়েছিল, এবং এটা আমি দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় 26% এবং ডিমের দাম 10% বেড়েছে। অ্যাট দ্য সেম টাইম টার্মারিক, দেশি এবং ইম্পোর্টেড জিঞ্জার, এবং মাছ এবং আপনি বলেন বিফ এবং মাটনের দামও বেড়েছে। বিফের দাম প্রায় 20% বেড়েছে গত বছরের তুলনায়, এবং হিলসার দামও 15% বেড়েছে। সো প্রথম স্লাইডে আমি মোটামুটি গত বছরের তুলনায় এখানে আমরা প্রায় 34 থেকে 35টা আইটেম, যেটা টিসিবি রেকর্ড করে এভরি অল্টারনেটিভ ডেতে, সেক্ষেত্রে রিসেন্ট ডাটা নিয়ে গত বছরের সাথে তার একটা কম্পারিজন করার চেষ্টা করেছি। 34টা বা 35টা আইটেমের মধ্যে 14টা আইটেম আছে যেখানে দ্রব্যমূল্যের দাম কিছুটা প্রিভিয়াস ইয়ারের সাথে কমেছে। এখানে গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ আছে, যেটা আমরা পরের কয়েকটা স্লাইড পরে আলোচনা করব। যেমন লোকাল মার্কেটে আপনার পেঁয়াজের দাম বা অনিয়নের দাম, আপনি লোকাল অনিয়নে নেন আর ইম্পোর্টেড নেন, সেক্ষেত্রে আমার দাম বেশ ভালো হারে কমেছে গত বছরের তুলনায়। লোকালটা 25% করছে, আর ইম্পোর্টেড যেটা 40% হারে কমেছে। আপনার জিঞ্জারের দামও দেখা যাচ্ছে 20% কমেছে, এবং সুগারের ক্ষেত্রে আমরা দেখেছি 13% আমরা দাম গত বছরের তুলনায় এই সময় ডিসেম্বরে আপনার প্রায় 13% দাম কমেছে। নন ফুডের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইনফ্লেশনারি প্রেশারটা অলমোস্ট 10%-এর নিচে রয়েছে, আমরা প্রথম স্লাইডে আমরা দেখেছি, কিন্তু এটারও কিন্তু একটা ঊর্ধ্বগতি বজায় রয়েছে, কিন্তু অলমোস্ট স্টেবল একটা ঊর্ধ্বগতি। সেখানে আমরা যেটা আমরা ফোকাস করার চেষ্টা করছি, যে আমরা যদি নট ফুড ইনফ্লেশনের কম্পোনেন্টটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি হায়েস্ট ইনফ্লেশন রেট রয়েছে হেলথ সেক্টরের জন্য, এবং এটা অ্যাবাভ 10%। মানে আপনি যখন একটা ওভারঅল দেখবেন, ওভারঅলের গুড পিকচারটা পাওয়ার উপায় হচ্ছে একটু ডিসএগ্রিগেটটা দেখেন। হেলথ ইনফ্লেশনটা আপনার আসতেছে অ্যাবাভ 10%, এবং সবচেয়ে কম আসতেছে ট্রান্সপোর্ট সেক্টরে, এটা ক্লোজ টু 5% ও 6%-এর নিচে। তো এখানে আমার যেটা অবজারভেশন, সেটা হচ্ছে হেলথ হচ্ছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যদিও 5 নম্বর ল্যাডার, তারপরেও হেলথ কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং বাংলাদেশে গত কয়েক বছর, আমি 1 বছরের তথ্য অনুযায়ী যদি দেখি, সেক্ষেত্রে হেলথ সেক্টরে সব কিছুর দাম
ইনক্লুডিং আপনার মেডিসিন, হেলথ সার্ভিস, টেস্ট, এগুলোর দাম কিন্তু বেড়ে গেছে। এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার, বিআইডিএসে আমাদের হেলথ ইকোনমিক্স যারা আছে তাদের সার্ভেতে আমরা দেখছি আউট অফ পকেট এক্সপেন্ডিচার একটা বড় এক্সপেন্ডিচার কাউন্ট করে, যেটা কিন্তু ওভার দ্য টাইম বাড়তেছে, যার কারণে আমাদের হেলথ সেক্টরে ইনফ্লেশনের একটা বড় আমরা একটা ইম্প্যাক্ট দেখতে চাই। যদিও নন ফুডের ওভারঅল ইনফ্লেশন আপাতত দৃষ্টিতে 9%-এর কাছাকাছি, কিন্তু হেলথ সেক্টরের ইনফ্লেশনটা অলমোস্ট 11%-এ এসে দাঁড়িয়েছে। আচ্ছা, আমাদের যে ইনফ্লেশনটা আমরা বলতেছি, এটা আমরা যদি কম্পেয়ার করি, ইনফ্লেশনের অ্যাকচুয়ালি আপনার ইম্প্যাক্টগুলো কী কী ক্ষেত্রে হচ্ছে, আমরা যদি কম্পেয়ার করে দেখি তাহলে আমরা দেখব যে আমরা অন্যান্য দেশের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করি যে বাংলাদেশের স্টেটটা কোন এরিয়াতে আছে। আমরা যদি দেখি বাংলাদেশ is now spending more on food item than in other richer countries. আমরা এই গ্রাফে দেখতে পাইতেছি যে আপনার বাম পাশের ক্লাস্টারটা আমরা যদি দেখি, অ্যাভারেজ অ্যানুয়াল এক্সপেন্ডিচার অন ফুড ইটেন অ্যাট হোম, বাসায় আমরা রান্না করে যে খাবারটা খাই, আমাদের জেনারেল ফুড এক্সপেন্ডিচার, যেটা বাংলাদেশ প্রায় আপনার $, আমরা যদি হিসাব করি 924 মানে 924 টাকা ইন বাংলাদেশ, এটা আমরা এক্সপেন্ডিচার করতেছি অ্যানুয়ালি পার পারসন, যেটা কিনা কম্পেয়ার টু $882 ইন ব্রাজিল অ্যান্ড 874 ইন কলম্বিয়া। এই দুটা কান্ট্রিরই কিন্তু পার ক্যাপিটাল জিডিপি কিন্তু আমাদের থেকে বেশি। তার মানে আমাদের ইনকাম কম হলেও কিন্তু আমরা ফুড এক্সপেন্ডিচারে উই আর ফোর্সড টু এক্সপেন্ড মোর ফর দ্যাট ফুড এক্সপেন্ডিচার ডিউ টু ইনফ্লেশন। ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ইউএসডিআর আরেকটা তথ্য বলতেছে, শুধু দুটা কান্ট্রি না, বাংলাদেশের থেকে লেস জিডিপি, এবং 16টা কান্ট্রির থেকেও বাংলাদেশ ফুড এক্সপেন্ডিচারের ক্ষেত্রে বেশি এক্সপেন্ড করতেছে। তার মানে আমরা কিন্তু এক্সপেন্ড বেশি করতেছি যদিও আমার ইনকাম কম। তার মানে আমার আদার এমিনিটির ক্ষেত্রে আমি আমার এক্সপেন্ডিচারটা স্কুইজ করে নিয়ে আসতে বাধ্য হচ্ছি। ইনফ্লেশনের সাথে আমি একটা ওয়েজ গ্রোথের একটা আমরা রিলেশন বের করার চেষ্টা করেছি, কারণ আপনি আপনার মার্কেটে যদি ইনফ্লেশন বেশি থাকে, দ্রব্য মূল্য, খাদ্য বহির্ভূত খাদ্যদ্রব্যের দাম যদি বেশি থাকে, অ্যাট দ্য সেম টাইম যদি আমার যে ওয়েজ আর্নিং, ইনকাম আর্নিং, এটাও যদি বেশি থাকে, তাহলে কিন্তু এটা হচ্ছে কনজিউমার বা ভোক্তার উপর কিন্তু ইনফ্লুয়েন্সটা কম পড়ে। তা আমরা দেখতে পাচ্ছি যেটা মোস্ট অ্যালার্মিং, বিবিএসের রিসেন্ট ডাটা অনুযায়ী সেটা আমরা দেখতেছি, ওয়েজ গ্রোথ ফর দ্য লেবার ইন নভেম্বর ওয়াজ অলমোস্ট 8.10%, যেটা গত মাসের তুলনায়, তার মানে অক্টোবর 24-এর তুলনায় 0.03% বেশি। তার মানে অলমোস্ট 8%, আমি ধরি 8-এর কাছাকাছি। কিন্তু আমাদের ইনফ্লেশন রেট কিন্তু আপনি দেখেন আমাদের চেঞ্জ হয়ে গেছে ওই দুই ক্লাস্টারের মধ্যে অলমোস্ট 2%-এর মতো। মানে আমার ওয়েজের বা ইনকামের গ্রোথ হচ্ছে 8%, কিন্তু আমার হচ্ছে ইনফ্লেশন, প্রাইস ইনফ্লেশন বলি, ফুড ইনফ্লেশনের গ্রোথ হচ্ছে আমার অলমোস্ট 14%। বিবিএসের রিসেন্ট একটা তথ্যতে আমরা দেখতে পারতেছি যে ওয়েজ গ্রোথ ফর দ্য লো পেইড অ্যান্ড আনস্কিল ওয়ার্ক ওয়াজ 8% ফর দ্য লাস্ট 3 months। মানে ওয়েজের গ্রোথটা লাস্ট 3 months 8%, অলমোস্ট স্ট্যাগনেন্ট। কিন্তু একই লেবাররা মার্কেটে গিয়ে জিনিস কেনার জন্য আপনার আগের যেই পরিমাণ খরচ হতো তার চেয়ে অলমোস্ট 2% বেশি খরচ করতেছে। তার মানে ইনফ্লেশনটা শুধুমাত্র সবাইকে না, লো ইনকাম হাউসহোল্ডকেও এফেক্ট করতেছে, বিকজ আমাদের ওয়েজের তেমন কোনো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না। বিআইডিএসের আমাদের রিসেন্ট একটা স্টাডি আছে যেটা আমরা করেছি মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর ফাইন্যান্স আন্ডার দ্য স্পেশাল রিসার্চ প্রজেক্ট এসআরপি অফ বাংলাদেশ গভর্নমেন্ট, যেখানে আমরা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে ভোক্তার লেভেলে তথ্য কালেক্ট করার চেষ্টা করেছি, এবং আমরা ইনফ্লেশন রেটটা ক্যালকুলেট করার চেষ্টা করেছি সিবিএন, কস্ট অফ বেসিক নিড অ্যাপ্রোচে। এবং আমরা দেখেছি সেক্ষেত্রে এই সার্ভেটা বেসিক্যালি রুরাল এরিয়ার উপর করা। আমরা ওই টাইমে আমরা ইনফ্লেশন 23-24-এ ইনফ্লেশন পেয়েছি বেসিক্যালি 15% রুরাল এরিয়ার ক্ষেত্রে। দ্য সেম টাইম আমরা বিবিএসে যদি দেখি, বিবিএসও আমরা বলতেছি যে আরবানের চেয়ে আমাদের রুরাল ইনফ্লেশনটা কিন্তু হায়ার, অলমোস্ট 11%-এর মতো। তো আমাদের স্টাডি থেকে, বিআইডিএসের স্টাডি থেকে আমরা যেটা পেয়েছি, খুবই ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস পেয়েছি। সেটা হচ্ছে যে আমাদের ফুড ইনফ্লেশন যদি পারে, আমরা কিন্তু কনজামশন অ্যামাউন্টটা, গ্রামের মানুষরা কনজামশন
খাদ্য যতটুকু খায় তার অ্যামাউন্টটা কমিয়ে দিচ্ছে। এবং এর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে প্রোটিন রিচ, আমাদের প্রোটিন এনরিচ যেসব খাদ্য সেটা কনজামশন কিন্তু তারা কমিয়ে দিচ্ছে। কিন্তু যদিও রাইস, আমরা বলি মাছে ভাতে বাঙালি, রাইসের কনজামশন ইনক্রিজ কন্ট্রাস্টিং। আমরা ফিশ কনজামশন কমিয়ে দিয়েছি, যেহেতু আমরা দেখছি মাছের দামও আমাদের গতানুগতিক হারেও বাড়ছে, কিন্তু ফিশের কনজামশন, দামি ফিশগুলো কনজামশন কমিয়ে দিয়ে উই হ্যাভ শিফটেড ইন দ্য কনজামশন অফ লো প্রাইস ফিশ। বাংলাদেশে আমরা লো প্রাইস ফিশ বলতে বেসিক্যালি তেলাপিয়া পাঙ্গাসকে বোঝাই, যেগুলো আপনার ধরেন কেজি বিলো 200 টাকা পার কেজি বা 120-150 টাকা পার কেজি ভ্যারিয়েশন আছে। কিন্তু তাহলে আমরা প্রোটিনটা পাচ্ছি কোত্থেকে? তো প্রোটিনের জন্য বেসিক্যালি আমরা যেহেতু বিফ এবং মাটন আমাদের গরিবের কর ক্ষমতার মধ্যে নাই, সুতরাং প্রোটিনের জন্য আমরা পোলট্রি মিটের উপর ঝুঁকে পড়ছি। কারণ আমাদের বিফ আর মাটন কিনতে যেখানে 800 প্লাস 1000 প্লাস বা 1400 টাকা স্পেন্ড করতে হইতেছে, সেম অ্যামাউন্ট টাকা দিয়ে আমরা কিন্তু পোলট্রি ফিড দেখা যেত 180 থেকে 200 বা 220 টাকা দিয়ে ক্রয় করতে পারছি। সো আমাদের কনজামশন প্যাটার্নটা আমরা কি চেঞ্জ করে ফেলছি, প্রোটিন কনজামশন প্যাটার্নটা আমরা চেঞ্জ করে ফেলছি ইনফ্লেশনের জন্য। তার মানে কি, আমরা যারা মাছ খেতে পারতাম মাছটা খাচ্ছি লো প্রাইস ফিশ, যেগুলো অ্যাকোয়াকালচার ফিশ বলি, যদিও ফিশে প্রোটিন এনরিচ আছে, তারপর প্রোটিনের পরিমাণ কম আছে, রাদার দেন হাই প্রাইস ফিশ যেগুলো আমরা বলতেছি আমাদের খালে বিলে আমরা ধরি, যেগুলো অ্যাকোয়াকালচার ছাড়াও। এছাড়াও আমরা দেখা যাচ্ছে যে বিফ এবং মাটন, রেড মিট থেকে আমাদের প্রেফারেন্সটা সরিয়ে নিয়ে আমরা পোলট্রি মিটের দিকে ঝুঁকে পড়ছি। এখন আমরা এই স্লাইডটা থেকে বেসিক্যালি একটু তুলে ধরার চেষ্টা করেছি, কারণ গত করোনা পরবর্তী সময়ে আমাদের ইনফ্লেশন যখন বাড়া শুরু করেছে, জেনারেল কিছু ডিসকাশন ছিল যে এই ফ্যাক্টরগুলো মেবি অ্যাক্টিং বিহাইন্ড দ্য হাই ইনফ্লেশন রেট ইন বাংলাদেশ, বেসিক্যালি ফুড ইনফ্লেশন রেট। তার মধ্যে ছিল যে আমরা জানি কমনলি, আমি জাস্ট একটু বলে স্কিপ করে যাব, যে কোভিড পরবর্তী সময়ে আমাদের সাপ্লাই চেইনে একটা পরিবর্তন এসেছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশও পোস্ট প্যান্ডেমিক রিকভারি একটা টাইমে জিনিসপত্রের দাম বেড়ে যায়, বা দাম বেড়ে যাওয়ার কারণে বেসিক্যালি জিনিসপত্রের ডিমান্ড বেড়ে গেছে, যার কারণে বেসিক্যালি আপনার দ্রব্যমূল্যের ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে দামের একটা ঊর্ধ্বগতি দেখা যায়। কারণ মানুষ একটা টাইমে বাসায় স্টাক থাকার পরে যখন ওপেন আপ হয়, বেসিক্যালি তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সে কেনার চেষ্টা করে। ইন দ্য মেইন টাইম আমরা দেখেছি 2020-তে রাশিয়া ইউক্রেন ওয়ার ছিল, যেটা কিনা গ্লোবাল ফুড সাপ্লাইকে ইফেক্ট করেছে এবং ফুয়েল প্রাইসকে বাড়ানোর ক্ষেত্রে একটা মেইন ভূমিকা রেখেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে বাংলাদেশে তো কিছু না মেজরিটি ফুড আইটেমগুলো, আমাদের ইম্পর্ট্যান্ট ফুড আইটেমগুলো ইম্পোর্ট করে, সেক্ষেত্রে ওই ইম্পোর্টেড গুডসের দামও কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস বেড়েছে, তার সমসাময়িক টাইমে বাংলাদেশও পাল্লা দিয়ে দাম বেড়েছে। এছাড়াও আরও কিছু কারণ ছিল যে রাশিয়া ব্ল্যাক সি গ্রেইন ডিল থেকে বের হয়ে গেছে, ইন্ডিয়া কিছু সময় বাংলাদেশের পেঁয়াজ এবং অন্যান্য খাদ্যদ্রব্যের উপরে, রাইসের উপরে এক্সপোর্ট ব্যান দিয়েছিল, পরবর্তীতে ছেড়ে দিয়েছে, এবং বাংলাদেশের ডলার, যেটা আপনার টাকা ডলার এগেনস্টে অ্যাপ্রিসিয়েশন, যেটা অ্যাপ্রিসিয়েশন অফ ডলার এগেনস্ট টাকা, আমাদের টাকা বেসিক্যালি ডেপ্রিসিয়েশন হয়েছে, সেটারও একটা বেসিক্যালি আমাদের ইম্প্যাক্ট ছিল। সো এই ফ্যাক্টরগুলো মোটামুটি ছিল গত 2-3 বছর ধরে আমাদের মেইন কনসার্ন। আমরা বলতেছি যে ইনফ্লেশনের পিছনে এটার একটা ইফেক্ট আছে। আচ্ছা, এই স্লাইডটাতে আমি বেসিক্যালি একটু ট্রাই করার চেষ্টা করেছি যে আমরা যে প্রথম স্লাইডে যে ইনফ্লেশনের ট্রেন্ডগুলো দেখেছি, সেখানে কিছু বড় বড় পিক আছে। এই পিকগুলোর পিছনে এক্সপ্লেনেশনগুলো কী? তো প্রথম আমি লেফট সাইডে যদি দেখি 2023 থেকে যে স্টেবল একটা ইনফ্লেশন রেট, আমার নন ফুড এক্সপেন্ডিচার was higher than the food expenditure which is general। এরপরে ফুড এক্সপেন্ডিচারটা দেখা যাচ্ছে, আপনারা দেখেন আমি একটা অ্যারো দিয়েছি, জুলাই 2023 পরে হুট করে জাম্প করে অলমোস্ট 12.53 মানে 30% উপরে চলে গেছে, এবং ওইখানটাতে প্রায় 2-3 মাস ছিল। তো পিছনে খুঁজে দেখা গেল যে আপনার ঠিক
জুলাই আগস্টে ওই সমসাময়িক টাইমে বাংলাদেশে হেভি রেন অ্যান্ড ফ্ল্যাশ ফ্লাড হয়, যেটা কিনা চিটাগং, কক্সবাজার, বান্দরবান মানে আমাদের নর্থ সাউদার্ন পার্ট যেটা আছে সেটাতে ইফেক্টেড করে, যার কারণে আমাদের উঠতি ফসল এবং সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেটার একটা ইফেক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু মার্কেটে সাপ্লাই কম ছিল, জেনারেলি দ্রব্যমূল্যের একটু ঊর্ধ্বগতি দেখা যায়। পরে আরেকটা আমরা পিক দেখি, সেটা হচ্ছে আপনার জুন 24-এর দিকে। সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের ইনফ্লেশন রেট যখন 9.5% কাছাকাছি ছিল, এরপরে জাম্প করে অ্যাবাভ 14% চলে যায়। এবং এর পিছনেও আমরা দেখতে পাচ্ছি যে একটা হেভি রেনফল ছিল সাইক্লোন রিমেলের কারণে, যেটা কিনা আর্লি জুনে ইফেক্ট করে, এবং অ্যাট দ্য সেম টাইম লেটার পার্ট অফ দ্য জুন আমরা একটা হেভি রেনফল পাই মিড জুন। এখানে সিভিয়ার ফ্লাডিং হয় অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি, বেসিক্যালি নর্দার্ন অ্যান্ড সাউদার্ন জোনে। আমরা জানি নর্দার্ন পার্টে আমাদের সবজির ভালো একটা সাপ্লাই থাকে বাংলাদেশের বিভিন্ন কারণে, সাউদার্ন পার্টেও আমাদের ক্রপসের একটা কন্ট্রিবিউশন থাকে। তো সেই কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর একটা হয়তো প্রেশার থাকে। এরপরে আমরা যেটা দেখি সারপ্রাইজিংলি, সেটা হচ্ছে যে আপনারা দেখেন আগস্টের পর একটা শার্প ফল করে এইটা আপনার 2 মাসের মতো, আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত, মোটামুটি সেপ্টেম্বর, মিড সেপ্টেম্বর থেকে একটা ফল আমরা দেখি, মানে বেশ 14 থেকে আপনার 13, তারপর জাম্প করে 10%-এর কাছাকাছি। হ্যাঁ, আমরা জানি আগস্টে আমাদের স্টুডেন্ট একটা মুভমেন্ট হয়, এবং এই স্টুডেন্ট মুভমেন্টের রেস ধরে আমরা দেখতেছি স্টুডেন্টরা এবং তাদের কন্ট্রিবিউটররা বিভিন্ন ফোকাল মার্কেটগুলোতে গিয়ে প্রাইস স্টেবিলাইজ করার জন্য এরা কিন্তু মনিটরিং করে, যার কারণে আমরা সংবাদপত্র গবেষণায় দেখেছি প্রাইসে কিন্তু একটা বিগ জাম্প থাকে, মানে ডাউনওয়ার্ড একটা প্রেশার থাকে, যেহেতু বিগ অ্যাক্টররা তারা যেই দামে কিনেছে তার থেকে ন্যূনতম একটা প্রফিট রাখা ছাড়া, মানে আমরা এক্সপেন্সিভ আমরা যেটা বলি যে একটু হাই রেট রাখা, ওই রেটটা কিন্তু তারা রাখেনি। মার্কেট সিগন্যালিংটা কিন্তু একটা কাজ করছে। ঢাকা শহরে কারণ বাজারে তারা যখন গেছে, অটোমেটিক্যালি বিগ সিটির বিভিন্ন সিটিতেও দেখা যাচ্ছে কিন্তু স্টুডেন্টরা বিভিন্ন মার্কেটগুলো ক্যাপচার করছে বাজার মনিটরিংয়ের জন্য, যার একটা ইফেক্ট কিন্তু আমরা ওভারঅল ইনফ্লেশন রেটের উপর দেখি। কিন্তু আনলাকিলি আগস্টের শেষ থেকে আমরা আবার দেখলাম যে আমাদের আবার সেই ন্যাচারাল ডিজাস্টার ফ্লাড আমাদের এফেক্ট করে, এবং এবার সিভিয়ারলি ইফেক্ট করে, এবং সেটা হচ্ছে আপনার ফেনী, কুমিল্লা, চিটাগং, খাগড়াছড়ি, বাংলাদেশ বেশ কিছুটা ডিস্ট্রিক্টে আপনার হিট করে, এবং বেশ কয়েকটা সময় লং টার্ম ধরে কিন্তু আমাদের ফ্লাডের সাথে যুদ্ধ করতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আসার 2 সপ্তাহের মাথায় কিন্তু এই ফ্লাডটা, এবং বাংলাদেশের প্রতিটা জনগণ এই ফ্লাড মোকাবেলায় কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে। সো ওই যেই আগস্টের শেষেই যে ফ্লাড, তার একটা ইম্প্যাক্ট কিন্তু সেপ্টেম্বরে মার্কেটে এসে পড়ে, কারণ আমার ক্রপ এরিয়া, ক্রপ ল্যান্ড প্রোডাকশান, পূর্তি চাল, ধান প্রচুর পরিমাণে ড্যামেজ হয়েছে, এবং এটা রিকভার করতেও বেশ সময় লেগেছে। তো সেখান থেকেই দেখা যাচ্ছে যে আপনার সেপ্টেম্বর থেকে কিন্তু বেশ একটা জাম্প আমরা দেখতে পাইতেছি, অ্যাবাভ 13%-এর উপরে, তোমার ক্লোজ টু 14%। আপনি দেখেন আমাদের নন ফুড এক্সপেন্ডিচার কিন্তু তেমনই রয়ে গেছে, কিন্তু ফুড এক্সপেন্ডিচারটা জাম্প করতেছে, কারণ যে ন্যাচারাল ক্যালামিটি যখন হয়, ক্রপস ড্যামেজ হলে মার্কেটে একটা সিগন্যালিং কাজ করে, এবং আমাদের বাংলাদেশে বেসিক্যালি সিগন্যালিংটা এত কুইক, ফেসবুক বা আদার জিনিসের কারণে 24 আওয়ার্সও লাগে না দ্রব্যমূল্যের দাম বেড়ে। আপনি টিভিতে একটা দেখলেন, সাথে সাথে মার্কেটে যাওয়ার সাথে সাথে দেখবেন যে টিভিতে দেখে গেলেন যে ফ্লাড হয়েছে, মার্কেটে যাওয়ার সাথে সাথে আপনি 10 মিনিট পরে নামেন, তারপরেও দেখবেন যে কাঁচা বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। তার মানে কি, সাপ্লাইটা কিন্তু 10 মিনিটে আসে নাই, ইনফরমেশনটা কিন্তু আপনার পাস অন হয়ে যায়। মডার্ন টেকনোলজি, হ্যাঁ, মোবাইল প্রযুক্তি, সব কিছুর কারণে ইনফরমেশনটা খুব কুইকলি পাস হয়ে যায়। আমরা দেখা যাচ্ছে যে এখানে আমাদের পরবর্তী সময়ে একটা হাই ইনফ্লেশন রেটের আমরা প্রেশার রয়েছে, এবং যেটা কি না এখনও এটা কন্টিনিউ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা একটু ইনভেস্টিগেট করার চেষ্টা করছি, আমরা সবসময় ইন্টারন্যাশনাল মার্কেটটা একটু দোষ দিই। ইন্টারন্যাশনাল মার্কেটে দ্রব্যের দাম বেড়েছে, এজন্য আমাদের দ্রব্যের দাম বেড়েছে। আমরা না, বেসিক্যালি যারা ইম্পোর্ট করে এবং যারা খাদ্যদ্রব্য মার্কেটাইজ করে তারা। তো এখানে আমরা সিপিডির কিছু ডাটা এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএসএ এর কিছু ডাটা আমরা ডাটায় দেখেছি যে বাংলাদেশের বাজারে রাইসের দাম
এটা থাই এবং ভিয়েতনামি যেসব ইম্পোর্টেড আছে তার থেকে কনসিস্টেন্টলি হায়ার। রিসেন্ট ডাটা অনুযায়ী সিপিডি থেকে স্টাডি থেকে আমরা পেয়েছি। এবং এডিবল ওয়েলের ক্ষেত্রে আমরা দেখেছি এডিবল ওয়েলের যেই দামটা সেটা আমরা বলতেছি রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে আমাদের তেলের দাম বেড়ে গেছে, কিন্তু রাশিয়া ইউক্রেন ওয়ার হিট করার আগে থেকে কিন্তু এডিবল তেলের দাম বাড়া শুরু করছে। এবং ওয়ার্ল্ড মার্কেটে কনসিস্টেন্টলি বাংলাদেশে যে তেলের দাম সেটা ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম থেকে বেশি। মানে একটা এক্সাম্পলে বলি, এপ্রিল 2024 প্রাইস অফ সয়াবিন অয়েল ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট ওয়াজ বাংলাদেশি 105 টাকা পার লিটার, যেটা বাংলাদেশে আমরা বিক্রি করতেছি 165 থেকে 75 টাকা। ওই টিসিবির ডাটা অনুযায়ী যদি আমরা দেখি ব্যারেল তেল যেটা, তার মানে কি আমাদের এখানে প্রায় আপনার 55 to 65 টাকা আমার হাই দিতে হইতেছে এই আপনার সয়াবিন তেলের ক্ষেত্রে। দ্যাট ইমপ্লাইজ যে ওয়ার্ল্ড মার্কেটে আপনার প্রাইস কিন্তু কমে যাইতেছে। যতই কনফ্লিক্ট হোক একটা সার্টেন টাইম পরে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট অ্যাডজাস্ট করে নিতেছে, কিন্তু বাংলাদেশের মার্কেটটা সামহাও অ্যাডজাস্ট করে না। তার মানে দেয়ার মে বি সাম ডোমেস্টিক কজেস, যার কারণে আমাদের ডোমেস্টিক কমোডিটির প্রাইসটা একবার বাড়লে তাকে আগের পোর্শনে আনা সম্ভব হয় না বা আসে না। সরি, এর পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা বিফ বা গরুর মাংসের দাম মাঝখানে অস্বাভাবিক বেড়ে গেছে এবং ওই বাড়াটাই রয়েছে। এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড মার্কেটে বিফের দাম চলে আসছে 663 কেজি, যেখানে বাংলাদেশে এখনও 800 টাকার উপরে দাম রয়েছে বিফের। আর সুগারের ক্ষেত্রে আমরা দেখছি, সুগারের ক্ষেত্রে আমরা এপ্রিলে দেখেছি সুগার প্রাইস যেটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএস মার্কেট এবং ওয়ার্ল্ড মার্কেটে ছিল সেটা ছিল 39 টাকা, 96 টাকা এবং 50 টাকা পার কেজি। বাংলাদেশে আমরা দেখতে পারতেছি আমরা চিনি বিক্রি করতেছি এখন 125 থেকে 30 টাকা, লোয়েস্ট 125, হায়েস্ট হলো 127 টাকা টিসিবির 2 দিন আগের রেট অনুযায়ী। কিন্তু এটা কিন্তু 1 বছর আগে আমরা 150 থেকে 60 টাকা ছিল। এখানে গভর্নমেন্টের কিছু রেগুলেটরি ইনফ্লুয়েন্স আছে যার কারণে প্রাইসটা কিছু একটু কমেছে, কিন্তু স্টিল সুগার কিন্তু আমরা ইম্পোর্ট করতেছি। স্টিল ইম্পোর্টেড প্রাইস আপনি দেখেন আমাদের ইম্পোর্টেড প্রাইসের থেকে লোকাল মার্কেটের প্রাইস কিন্তু অনেক বেশি, যেখানে গভর্নমেন্টে কিন্তু ট্যারিফ রিডাকশন আছে, অন্যান্য ইনসেন্টিভও আছে, তারপরেও মার্কেট প্রাইসটা স্টেবিলাইজ আমাদের হয়নি। আচ্ছা, সো বাংলাদেশে ঘটছেটা কি এটা যদি আমি দেখি তাহলে আমরা জেনারেলি বলি যে প্রতিটা পিক অফ ইনফ্লেশন এর সাথে আমাদের একটা ন্যাচারাল ডিজাস্টারের একটা রিলেশন আছে। তার মানে সাপ্লাই একটা ডিস্টোরশন হয়, সাপ্লাই শর্টেজ হয়, যেটা একটা মার্কেট সিগন্যালিং হিসেবে কাজ করে, ওটা মার্কেটে হিট করে এবং ইনফ্লেশনটা অস্বাভাবিক হারে বেড়ে যায়। ফুয়েল প্রাইস রাইজেস জাস্ট আফটার দ্য ওয়ার এবং অ্যাট দ্য সেম টাইম যুদ্ধ শেষ হয় 1-1.5 বছরের মাসে ইন্টারন্যাশনাল প্রাইস স্টার্ট ফলিং ইভেন দো দ্য প্রাইস স্টিল রিমেন হাই ইন দ্য ডোমেস্টিক মার্কেট। বাংলাদেশের মার্কেটে সেই ফুয়েল প্রাইস সেম হারে রয়ে গেছে, হয়তো বাড়ে নাই, কিন্তু ওই হায়েস্ট রেটটাই চলতেছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমরা রাশিয়া ইউক্রেন ওয়ারের দোষ দেই। আমরা দেখতেছি বাংলাদেশে 179টা আইটেম ইম্পোর্ট করে রাশিয়া আর ইউক্রেন থেকে, কিন্তু দেয়ার আর সার্টেন গুডস দ্যাট হ্যাভ নট বিন ইম্পোর্টেড ফ্রম রাশিয়া অ্যান্ড ইউক্রেন। আমরা রাশিয়া ইউক্রেন থেকে ওটা ইম্পোর্টও করি না, কিন্তু ওই জিনিসটার দাম বাংলাদেশের মার্কেটে বেড়ে গেছে। ওভারঅল যদি আমরা ইন্টারন্যাশনাল প্রাইস দেখি তাহলে বিশ্ববাজারে ইন্টারন্যাশনাল প্রাইসের ক্ষেত্রে একটা ডিক্লাইন টেন্ডেন্সি, মানে কমে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখি। কিন্তু বাংলাদেশে ওই কমে যাওয়ার কোনো রেস্ট তো নাই। উই ডোন্ট নো, কনজিউমার্স ডু নট সি মাচ রিডাকশন ইন দ্য প্রাইসেস অফ বোথ ইম্পোর্টেড অ্যান্ড ডোমেস্টিক কমোডিটি। যেটা আমরা কিনেও আনতেছি, লোকালিও প্রডিউস করতেছি, সেটার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল প্রাইসের ইফেক্ট আমরা দেখতে পারতেছি না। একটা এক্সাম্পল দেখি, দেয়ার ইজ নো ট্যাক্স অন এডিবল ওয়েল। এডিবল ওয়েলের ভোগ্যপণ্যদের তেল যেটা, সেটার দাম মাঝখানে এত বেড়েছে যে গভর্নমেন্ট এখন নো ট্যাক্স, মানে এডিবল ওয়েল ইম্পোর্টের ক্ষেত্রে কোনো ট্যাক্সই নাই। তারপরেও হাই কস্ট অফ এডিবল ওয়েল অ্যান্ড আদার এসেন্সিয়াল কম্পোনেন্ট রিমেন আনএক্সেপ্টেবলি হাই। আমরা দেখছি এডিবল ওয়েলের কিন্তু দাম গত বছরের তুলনায় প্রায় 15 to 20% বেড়ে গেছে। তার মানে গভর্নমেন্ট ট্যাক্স কমালেও মার্কেটের ক্ষেত্রে ওটার ইম্প্যাক্টটা আমরা কম দেখতে পাচ্ছি। আচ্ছা, সো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কিছু সামারাইজ করার চেষ্টা করেছি যে বর্তমান সময়ে ইনফ্লেশনের পিছনের ড্রাইভারগুলো কী কী।
তার প্রথম আমরা যেটা পেয়েছিলাম যে স্লাইডে আমরা ডিসএগ্রিগেট করে দেখেছি যে কনজিকিউটিভ ন্যাচারাল ডিজাস্টার 22, 23, 24 কোনো না কোনোভাবে কোনো না কোনো সাইক্লোন, ফ্ল্যাশ ফ্লাড, রেইন আমাদের কনজিকিউটিভ হারে প্রতি বছরই ইফেক্ট করেছে। একটা ন্যাচারাল ডিজাস্টারের এফেক্ট 6 থেকে 1 বছর থাকে। এর মধ্যেও যদি আর আলাদা একটা ডিজাস্টার আসে তাহলে সাপ্লাই চেনের ক্ষেত্রে একটা ডিসরাপশন দেখা যায়। সেই চেইনটা মেনটেন করতেও কিন্তু ইকোনমির সার্টেন একটা টাইম লাগে। ওই টাইমটাতেই দেখা যাচ্ছে ইনফ্লেশনের যে হাই রেটটা এটা জনগণকে ভোগান্তিতে ফেলছে। ডিজাস্টারের কারণে আমাদের প্রোডাকশন শর্টফল হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম ইনএফিশিয়েন্ট মার্কেট ম্যানেজমেন্ট। আমাদের মার্কেট ম্যানেজমেন্টের ইনএফিসিয়েন্সির ক্ষেত্রেও এই শর্টফলটা আমরা ওভার দ্য টাইম কুইকলি কাটিয়ে উঠতে পারছি না, কারণ উই হ্যাভ ল্যাক অফ রেগুলার মনিটরিং অফ দ্য মার্কেট। আমরা দেখেছি মনিটরিং যখন হয়েছে স্টুডেন্ট মুভমেন্টের উপরে উইদিন 1 মান্থ আমাদের ইনফ্লেশন রেট কিন্তু কমা শুরু করেছে। সুফলটা আমরা পেলাম না, কারণ হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার এসে হিট করেছে। যখন হচ্ছে যে আমাদের হচ্ছে সাপ্লাই সাইড এফেক্ট থাকে, এটা মার্কেটে অ্যাবজর্ব করতে একটু সময় লাগে। এছাড়াও আমরা দেখছি বিভিন্ন সাপ্লাই সাইড ফেনোমেনা, ইন্টারন্যাশনাল ফেনোমেনার মধ্যে আমরা রাশিয়া ইউক্রেন অনগোয়িং ওয়ার তো রয়েছেই, গাজা ক্রাইসিস তার সাথে অ্যাড হয়েছে, যেটা কিনা আমাদের আপনার সাপ্লাই চেনকে ডিস্টার্ব করছে। আমরা দেখছি আমাদের মার্কেটে কম্পিটিশনটা খুবই অভাব। ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের কিছু গুটি কয়েক ইম্পোর্টার রয়েছে যারা কিনা মার্কেটে ইনফ্লুয়েন্স করে, এবং তারাও বলতেছে তারা যখন জিনিসপত্রের মার্কেটে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কমে তারা ওটা যখন কিনে আনার পরে আগের যেই আমাদের যেই স্টোরেজটা আছে সেটাই কিন্তু মার্কেটে হাই প্রাইসে সেল করতেছে। লজিক অ্যাকসেপ্টেড যে আমি এখন আমার এখানে 10 কেজি তেল আছে, এটা আমি হাই প্রাইসে কিনে আনছি, গতকাল যেটা 10 কেজি কিনে আনছি ওটা একটু লো প্রাইসে, তাহলে ঠিক আছে আমি এটা হাই প্রাইসে ছাড়বো। কিন্তু দেখা যাচ্ছে আমার লো প্রাইসের যেটা আমি কিনে নিয়ে আসছি এই 10 কেজি শেষ হওয়ার পরে মার্কেটে কিন্তু একই প্রাইসে যাচ্ছে, সে তখন বলতেছে না এটা আমার রিসেন্ট ইম্পোর্টেড, সে কিন্তু ওই কেজি 150 লিটার বা 165 লিটার যেটা ওই একই দামে কিন্তু মার্কেটে ছাড়ছে। আমরা কিন্তু কখনোই দেখি না যে তেলের দামের যে সিলের যে ইয়েটা ওটা কিন্তু চেঞ্জ হইতেছে না। 165 টাকা লিটার 165 টাকায় থাকছে, আপনি 2 মাস আগে ইম্পোর্ট করেন আর 2 বছর পরে ইম্পোর্ট করেন। তার মানে ইম্পোর্টারের ক্ষেত্রেও এখানে একটা আপনার ট্রান্সপারেন্সির ব্যাপার আছে যে আমি সার্ভিসটা জনগণকে দিচ্ছি কি না। আর আমাদের ডেপ্রিসিয়েশন অফ টাকা তো রয়ে গেছে, ওভার দ্য টাইম দেখতেছি ডলার ক্রাইসিসের কারণে আমাদের টাকার ভ্যালু কমে যাচ্ছে। জুলাই 22 থেকে 24 পর্যন্ত আমাদের টাকার ভ্যালু অবমূল্যায়ন হয়েছে বেসিক্যালি 27%-এর মতো, যেটাও একটা ইনফ্লেশনের প্রেশার রয়েছে। কারণ আপনার টাকার ভ্যালু যদি কমেও যায় আমার কিন্তু এক্সপোর্ট বাড়লেও কিন্তু ইম্পোর্ট কিন্তু আমার এক্সপেন্সিভ হয়ে যাইতেছে, যেহেতু আমার ফুড আইটেম মেজর ফুড আইটেমগুলো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, সুতরাং ইম্পোর্ট যখন এক্সপেন্সিভ হয়ে যায় তার একটা ইফেক্ট থাকে দ্রব্যমূল্যের উপরে। তো গভর্নমেন্টের ইনিশিয়েটিভগুলো কী কী? গভর্নমেন্ট কিন্তু মানে ট্রাইড হিজ লেভেল বেস্ট। এখানে গভর্নমেন্ট মার্কেট মনিটরিং টিম চালু করেছে, ওএমএসএল ওপেন মার্কেট অপারেশন করছে, টিসিবি ফ্যামিলি কার্ড দিচ্ছে এবং মোবাইল কোড অপারেশনের মাধ্যমে ভুক্ত অধিকারের মাধ্যমে বড় বড় মার্কেট সাপ্লাই চেঞ্জগুলোতে ওনারা কিন্তু মনিটরিং করার চেষ্টা করেছে। রিসেন্টলি আমরা দেখতেছি যে আমাদের যখন ফ্লাড হলো অগাস্টে, এরপর গভর্নমেন্ট প্ল্যান টু সেল সাম ভেজিটেবল, যেটা কিন্তু আমরা দেখছি ওএমএসের মাধ্যমে ওপেন মার্কেটে ট্রাকে কখনো আমরা ভেজিটেবল সেল করতে দেখিনি, কিন্তু গভর্নমেন্ট লো ইনকাম গ্রুপদের জন্য যেহেতু ভেজিটেবল প্রাইস 100 টাকার উপরে ক্রস করে গেছে, সো ভেজিটেবলটা সাপ্লাইটা স্মুথ রাখার জন্য সাবসিডাইজ প্রাইসে ভেজিটেবল দেওয়ার একটা প্ল্যান করেছে, যেটা পাইলট প্রজেক্ট হিসেবে। সুগারের উপর ট্যারিফ গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে। আমরা দেখছি সুগারের প্রাইস গত বছরের তুলনায় 150 থেকে এখন 125-এর কাছাকাছি চলে আসছে। এটা একটা গুড ইনিশিয়েটিভ। বাংলাদেশ ব্যাংকও চেষ্টা করছে, তারা পলিসি রেটটা আপনার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ইনফ্লেশন রেটটা কমানোর জন্য। গভর্নমেন্ট তো বেসিক্যালি দুই সাইডই ম্যানেজ করতে চায়। গভর্নমেন্ট কাস্টমার যারা আছে আমাদের কনজিউমার এবং বিভিন্ন দুজনকে ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করেছে। 15% ভ্যাট গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে প্রোডাকশন অফ এডিবল ওয়েল। আমরা জানি এডিবল ওয়েলের উপর ভ্যাট কমিয়ে দিয়েছে, ডিউটি ফি 30% কমিয়ে দিয়েছে। তারপর আমরা দেখতেছি কিন্তু গত বছরের তুলনায় এডিবল ওয়েলের দাম আপনি সয়াবিনই বলেন আর পামই বলেন অনেক বেড়ে গেছে, 2 ডিজিটে বেড়েছে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি ইন্ট্রোডিউসেড ক্রাউলিং প্যাক সিস্টেম, যেটার মাধ্যমে
আমাদের লোকাল কারেন্সি এগেনস্ট US ডলার একটা ফিক্সড মিডিয়াম রেটে রেখে দিয়েছে 117 টাকা পার US ডলার। চেষ্টা করতেছে আমাদের যে ডলারের ভোলাটিলিটি এগেনস্ট টাকা ওটা একটু কমানোর জন্য। সেটারও কিন্তু একটা ইফেক্ট ইনফ্লেশনের উপর পড়বে। আপনি যখন মার্কেটে একটা ফিক্সড রেট দিয়ে দিতেছেন, এর উপরে বা নিচে কিন্তু মার্কেট অপারেট করতে পারতেছে না। কিন্তু ক্রাউলিং প্যাকের একটা পজিটিভ ইফেক্ট আছে, এটা কয়েক বছর বা একটু লং টার্ম নেবে, যেটার একটা পিভটাল ইম্প্যাক্ট আমরা জানি আমরা পাবো ইনফ্লেশনারি প্রেশার, যেটা এটা রিমুভ করার জন্য। সো যদি আমি সাম আপ করি আমার লাস্ট স্লাইডে, যে ইনফ্লেশন বাড়তেছে, বিভিন্ন রিজন আছে, তথাকথিত কিছু রিজন আছে। সো আমাদের কি কোনো সিম্পল সলিউশন আছে কিনা? আমরা দেখছি ইনফ্লেশনটা কিন্তু মাল্টি ডাইমেনশন থেকে আসছে। এখানে লোকাল ফ্যাক্টর আছে, ইন্টারন্যাশনাল ফ্যাক্টর আছে, আমাদের ডোমেস্টিক কিছু সোশ্যাল এলিমেন্ট আছে, সবগুলো মিলেই কিন্তু ইনফ্লেশনের উপর একটা প্রেশার ক্রিয়েট করছে। সো দেয়ার ইজ নো সিম্পল সলিউশন শুড বি মাল্টি ডাইমেনশনাল অ্যান্ড কোলাবোরেটিভ। আমাদের ডাইমেনশন মাল্টি হইতে হবে এবং কোলাবোরেটিভ অল ইনস্টিটিউশন ফ্যাক্টর থাকতে হবে, যেটা কিনা এই হাই প্রাইস ইনফ্লেশনটাকে গ্র্যাব করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে আমরা বলছি যে আমাদের সাপ্লাই সাইড যে প্রবলেমগুলো আছে এগুলো কন্ট্রোল করা, এক্ষেত্রে অ্যাভেলেবিলিটি অফ ফুড ইন দ্য লোকাল মার্কেট, এটা কোনো বিকল্প নেই। মার্কেটে যখন আমরা বিগ পুশ একটা দিতে পারবো একটা বড় অ্যামাউন্টের সাপ্লাই দিয়ে, এটা আমি বললাম যে সিগন্যালিংটা বাংলাদেশে খুব কুইক কাজ করে মিডিয়ার যুগে। ডিজিটাল বাংলাদেশে যেহেতু আমরা সিগন্যালিং যদি আমি দিতে পারি যেসব দ্রব্যমূল্যের দাম অতি হাই, সেটা রাতারাতি কমে যাবে। আমরা গভর্নমেন্ট ওপেন মার্কেট সেলের কথা বলতেছি, আমরা বলতেছি যেহেতু এখন ইনফ্লেশন রেটটা খুবই হাই এবং লোয়ার মিডিয়াম ইনকাম ফ্যামিলিদের এফেক্ট করতেছে, সেক্ষেত্রে ওপেন মার্কেট সেলসের মাধ্যমে যেই আমাদের মার্কেটের সাপ্লাইয়ের যে টেন্ডেন্সি এটা একটু বাড়িয়ে দেওয়া। রেশনিং এন্ড fair price shops need to be introduced, not only in the rural areas but also in the urban areas. সেফটি নেট প্রোগ্রাম আমাদের বেসিক্যালি দরকার। খুবই এক্সট্রিম পভার্টিতে যারা আছে তাদের কমফোর্টের জন্য তারা যদি ইনফ্লেশন টেক করতে পারে, সেফটি নেট প্রোগ্রামগুলো আমরা দেখেছি গভর্নমেন্ট কিছু সেফটি নেট প্রোগ্রাম রিসেন্ট টাইমে কাট ডাউন করার চেষ্টা করতেছে। সো আমরা বলতেছি ফুড রিলেটেড যেসব সেফটি নেট প্রোগ্রাম আছে এগুলো এনহ্যান্স করা, কন্টিনিউ করা। সেকেন্ড হচ্ছে মার্কেট মনিটরিংটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যখনই মার্কেটটা আমরা মনিটর করার চেষ্টা করবো, প্রাইস কিন্তু ফল করার চেষ্টা করেছে। সো সার্ভেলেন্স অ্যান্ড ওভারসাইটস আর নিডেড ফর এফেক্টিভ মার্কেট রেগুলেশন। আমরা সাপ্লাই চেইনটা স্ট্রেনথেন করার কথা বলছি বাই রিডিউসিং ইন্টারমিডিয়েট অ্যান্ড ইম্পোর্ট অফ এসেনশিয়াল ফুড আইটেমস। ইনভেস্টমেন্ট ইন লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ইম্পর্টেন্ট। আপনার ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো হয়, লজিস্টিক্স সাপোর্ট থাকে, তাহলে ট্রান্সপোর্ট কস্ট অনেক কমে যাবে, যার একটা এফেক্ট পড়বে আমাদের দ্রব্যমূল্যের উপর। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের রেগুলেটরি বডিটা স্ট্রেনথেন করতে হবে। বাংলাদেশ কম্পিটিটিভ কমিশন, যে কিনা মার্কেট বিহেভিয়ার অফ ডমিনেন্ট অ্যাক্টরদের মনিটর করে, তার একটা রোল রয়েছে এক্সামিন ইনস্ট্যান্স অফ মার্কেট ম্যানিপুলেশন অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এই কমিশনটা যদি ঠিকমতো কাজ করে এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে পারে, তারও কিন্তু একটা সুফল আমরা দেখতে পাবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা কম্পিটিটিভ অ্যাক্ট আছে, আমি নিজেও জানতাম না, বাংলাদেশ কম্পিটিটিভ অ্যাক্ট 2012। সেখানে আমরা বলতেছি যে যারা মার্কেট ম্যানিপুলেট করে হাই প্রাইস চেঞ্জ করবে তাদের জন্য কিন্তু একটা পানিশমেন্ট আছে। সো এই একটাও কিন্তু আমরা এনফোর্স করতে পারি। হ্যাঁ, এটা মাল্টিমিডিয়ার যুগে আমরা টেলিভিশন চ্যানেল, ফেসবুকিং, টুইটার সব কিছুর মাধ্যমে কিন্তু এই একটা ল যে আছে এটা এটা কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল করতে পারি, তার ইনফরমালিটা। ফার্দারলি মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কিন্তু ম্যাক্রো লেভেলের জিনিসগুলো দেখেছি। বিএডিএসের একটা আমরা স্টাডি দেখেছি রুরাল লেভেলে, কিন্তু আরবান আমরা স্টাডি করি না, যেহেতু এটা গভর্নমেন্টের স্পেশাল ফান্ডিং প্রজেক্টে ছিল। আমি বিলিভ করি যে ফার্দার স্টাডিং দ্য মার্কেট স্ট্রাকচার অফ দ্য বেসিক ফুড আইটেম, এটা আমাদের জন্য খুবই জরুরি। বেসিক ফুড আইটেমগুলোর স্ট্রাকচার, তার ডিমান্ড, তার সাপ্লাই, কনজিউমার বিহেভিয়ার, এটা স্টাডি করাটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ এ নিড টু কালেক্ট প্রপার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ডাটা অ্যান্ড ইন অ্যাসেসমেন্ট টু গেট এ পারফেক্ট পলিসি গাইডলাইন। পলিসি গাইডলাইনের জন্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা অ্যাসেসমেন্ট দরকার। আমি গত 2 সপ্তাহ আগে ডেইলি স্টারে একটা পেপারে দেখেছিলাম যে BCCI থেকে মনে হয় তারা বলতেছে যে এই বছর আলুর ফলন কিন্তু গত বছরের তুলনায় মেবি 13% বেড়েছে, কিন্তু স্টোরেজে বলতেছে তারা গত বছরের তুলনায়
এই বছর মনে 15% কম পেয়েছে। তার মানে দেয়ার ইজ এ গ্যাপ ইন দ্য ইনফরমেশন। তাহলে এত অ্যামাউন্টের আলু প্রডিউসড হইলো, তাহলে স্টোরেজে গেল না, আলুটা গেল কোথায়? তার মানে এর ইনফরমেশন গ্যাপ আছে, আমাদের ডাটা তো গ্যাপ আছে। তাহলে গভর্নমেন্ট যে ডাটাগুলো নিয়ে কাজ করে, গভর্নমেন্টের ইন্ডিভিজুয়াল ডাটা, বিভিন্ন মিনিস্ট্রির ডাটা বলেন, ডিপার্টমেন্টের ডাটা, সেই ডাটাগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রপার ওয়েতে কালেক্ট হচ্ছে কিনা, ইনফরমেশন আসছে কিনা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের, সেটাও জানাটা জরুরি। তাহলে আমাদের পারফেক্ট একটা পলিসি গাইডলাইন পেতে সাহায্য হবে। সো উইথ দিস আমি আমার প্রেজেন্টেশন কনক্লুড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটেনশন। ডক্টর বর্ধনকে অসংখ্য ধন্যবাদ যে খুব প্রিসাইজলি এবং খুব স্পেসিফিক্যালি উনি অনেকগুলো তথ্য দিয়েছেন এবং তথ্য সংগ্রহ করেছেন। আমি বলবো যে আমাদের মনে এই উপস্থাপনার জন্য উনি নতুন করে আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করছেন, যেটা এখানে উপস্থাপন করেছেন। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে একটা উনি অ্যানালাইসিসগুলো দাঁড়া করানোর চেষ্টা করছেন, যে তথ্যগুলো বিভিন্ন সোর্স থেকে পেয়েছেন, এবং লাস্টে একটা কনক্লুড করছেন এটা বলে যে আমরা যে গভর্নমেন্ট সোর্সে যে ডেটাগুলো ব্যবহার করি এগুলো কতটুকু রিলায়েবল এবং ভ্যালিড, এবং যেটা যে গভর্নমেন্ট পলিসি নিয়ে থাকে, তার মানে হচ্ছে এক একটা এজেন্সি এক এক ধরনের ডেটা কালেক্ট করে, তাদের যেটা ম্যান্ডেট আছে বা যেটা জুরিসডিকশন আছে সেখান থেকে তারা করে। তো এখানে অনেকগুলো বিষয় থাকে যেখানে অনিশ্চয়তার বিষয় আছে। আর কয়েকটা জিনিস তারা খুবই গুরুত্বপূর্ণ বলছেন। একটা হচ্ছে যেমন সিগন্যালিং মেথডটা আমাদের খুব ভালো কাজ করে। যেমন জানা গেল যে এই বিষয় এটার উপরে একটা ট্যাক্স বা ট্যারিফ করা হবে, ঠিক তার 1 ঘন্টার মধ্যে বাজারে দেখা গেল যে সেটা দাম বেড়ে গেছে, কিন্তু 1 ঘন্টার মধ্যে সেটা আনছে, সেটা আনে নাই। তো সেটা যদি এনে না থাকে তাহলে কিন্তু সিগন্যালিংটা তারা ঠিকই ব্যবহার করতেছে। আবার যদি বলা হয় যে না এটা কমায় দেওয়া হয়েছে, তখন দেখা যাবে যে না এটা তো আমাদের অনেক আগের কেনা, এই কেনার কিন্তু শেষ হচ্ছে না, হয়তো 2 মাস ধরে এই কেনার মানে কথাই বলতেছে। আমি নিজেই এগুলো ফেস করেছি। আর ভেরিয়েশন, লোকেশন স্পেসিফিক ভেরিয়েশন যেটা, সেটা তো আছেই। সেই লোকেশন স্পেসিফিক, যেমন ধানমন্ডিতে হয়তো দেখা গেলো যে ওই দিনে আমি দেখতেছিলাম যে টমেটো 160 টাকা করে চাচ্ছে, কিন্তু সেটা মহত্তর বাজারে তখন 90 টাকা বা 100 টাকা বিক্রি করতেছে এইটুকু জায়গার মধ্যে। তার মানে ওই লোকটা তো স্পেশালি মহত্তর বাজারের লোকে স্পেশালি অন্য কোথাও থেকে আনেনি, একই সোর্স হইতে পারে হয়তো আমাদের ইয়ে থেকেই, কারণ বাজার থেকে তারা এনেছে, কারণ বাজার যেটা আমরা বলি। এখানে কয়েকটা জিনিস হয়তো আর একটু অ্যাড করার বিষয় আছে। একটা হচ্ছে যেটা আমি দেখি যে আমি একজন ইন্ডিয়ান এখানে সোশ্যাল সায়েন্টিস্ট আমাদের এখানে ভিজিটিং ফেলো আসছিল, ওনার সাথে আমি শেয়ার করতেছিলাম যে বাংলাদেশে স্ট্যাটাস বাইংটা একটা বিরাট বিষয়। এটাও কিন্তু আরবান এরিয়াতে আমি খুব দেখি। যেমন আমি যখন পেঁয়াজের দাম 120 টাকা হয়ে গেল, মানে গত বছর ভিতরে, হ্যাঁ গত বছরে আমি তখন বললাম কি আমি সাধারণত 2 কেজির নিচে কোনো পেঁয়াজ কিনি, সেদিন আমি ইচ্ছা করে আধা কেজি নিলাম। আমার পাশাপাশি আমাকে ওইটা মেপে দেওয়ার সাথে সাথেই তখনও শেষও নেই, এক ভদ্রমহিলা আসলে সে বললো যে পেঁয়াজ আছে 5 কেজি দেন আমাকে। আসলে কিন্তু 5 কেজি তার কোনো হয়তো দরকারে নেই, হয়তো 15 দিন বা 1 মাসে লাগতে পারে তার 5 কেজি, কিন্তু এটা করলো সে কিনলো। তার মানে স্ট্যাটাস বাইং একমাত্র সাউথ এশিয়াতে আমার যতটুকু ধারণা যে শুধু বাংলাদেশে আছে। স্ট্যাটাস বাইং একটা বিরাট চ্যালেঞ্জ যে এই 2 গুণের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যখনই কোনো কিছু একটা দাম বেড়ে যাবে মনে করে, এটা হলো কিন্তু আমরা একটা ভুল ধারণা করি যে শুধু ব্যবসায়ীরা একটা হোর্ডিং করে, ব্যবসায়ীরা জমায়, কিন্তু আসলে ব্যবসায়ী ছাড়াও কিন্তু আমরা কনজিউমার লেভেলেও কিন্তু জমাই। মানে আমি এটা দেখি একটা বিরাট বিষয়। আমি এটা কিন্তু ইকোনমিকদের ওই যে ওনারা যে ডাটাগুলো নেই, এটাতে কিন্তু কোনো সার্ভে আমি দেখি নেই কখনো, কোনো সার্ভে ডাটা যে আমরা কনজিউমার লেভেলে আমাদের হোল্ডিংয়ের টেন্ডেন্সি আছে কিনা, এবং থাকলে কতটুকু আছে, ডিউরেশন কত, এবং তার ম্যাগনিটিউড কত। দুটা ডাটা লাগবে, একটা ডিউরেশন কত, একটা ম্যাগনিটিউড এবং কনজিউমার লেভেলে। তো এইভাবে আমি অনেকগুলো জিনিস দেখি। আরেকটা হচ্ছে যে কোনোখানে আমি দেখি নাই যে এই পর্যন্ত কোনো ডাটা দেখি না অ্যাকচুয়ালি পারচেজিং পাওয়ারটা নিয়ে। বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এইটা আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের দ্রব্যমূল্য বাড়ার পিছনে কিন্তু এটা একটা কারণ আছে, যেটা কেউ আমি এখন পর্যন্ত দেখিনি। এটা আছে যে পারচেজিং পাওয়ারটা, অর্থাৎ একটা শ্রেণীর, যেমন আমরা ন্যাশনালি বলতেছি 20%-এর নিচে হলে বিলো পভার্টি, এবারে আমরা ন্যাশনাল যেতে পারছি, তার মানে বাকিরা তো অ্যাবাভ পভার্টি। এখন এই অ্যাবাভ পভার্টির মধ্যে আপনার পারচেজিং পাওয়ার যে ইউজ করতেছে তারা,
যে পারচেজিং পাওয়ার ইউজ করে অনেক সময় এটাকে দামটা নামতে দিচ্ছে না। যেমন আমি অনেক সময় খেয়াল করি, আমি অনেক অবজার্ভ করি যে বাজারে কি ঘটতেছে। তো দেখি কি যে একজনকে বললো যে হ্যাঁ এটা 150 টাকা দামটা বললো, তো দুইজন দামটা দেখে চলে গেল, কিন্তু তৃতীয় জন এসে কত 150 টাকা, হ্যাঁ ঠিক আছে আমাকে 2টা দিতেন। তাহলে ওই লোকটা কিন্তু চ্যালেঞ্জ করেনি। আমি মানে খুব কেয়ারফুলি এগুলো অবজার্ভ করি, মানে মার্কেটে কি হয়। তো এই যে পারচেজিং পাওয়ার এটা কিভাবে এফেক্ট করে, অর্থাৎ স্ট্যাটাসকে মেনটেন করা, বিশেষ করে হায়ার প্রাইস মেনটেন করে, তখন ওই সেলারের কাছে একটা এক্সপেকটেশন ডেভেলপ করে যে না আমার এই পণ্যটা কিন্তু আমি 150 টাকায় বেচতে পারবো, যেহেতু এরা কিন্তু কন্টেস্ট করতেছে না। এর মধ্যে দেখা যাবে উনি হয়তো কিনছে 100 টাকা দিয়ে, কিন্তু সে 150 টাকায় বেচতেছে, যেহেতু বায়ার কিন্তু আনকন্টেস্টেড এটা আমাকে অ্যাকসেপ্ট করছে। তো এইটাও কিন্তু আমি কোনো আমাদের এখানে কোনো ইয়েতে দেখিনি, সার্ভেতে, যে আমাদের পারচেজিং পাওয়ার কিভাবে এফেক্ট করতেছে, অর্থাৎ মার্কেট। আমি বলবো যে এটাকে ডিস্টরশন বলবেন বা কি শব্দ ইকোনমিক্সে আছে কিনা আমি জানি না, এর জন্য কোনো শব্দ আছে কিনা, কিন্তু এক ধরনের মার্কেট প্রাইসিং এর ডিস্টরশন এই যে যেটা করছে, যে পারচেজিং পাওয়ার এফেক্ট করতেছে। এবং এটা কিন্তু ভারতে নেই, একদম আমি শিওর। পাকিস্তানে আমি দেখিনি, শ্রীলঙ্কাতে আমি জানি না এটা আছে কিনা, আমি মনে হয় না আছে, বা নেপালে আছে কিনা। অন্তত সাউথ এশিয়া আমি সবগুলা দেখা গিয়েছি, আমি কিন্তু এটা বোঝার চেষ্টা করেছি ওদের বিহেভিয়ার প্যাটার্নটাকে। ইকোনমিক বিহেভিয়ার টোটালি ডিফারেন্ট। যেমন ভারতের সাথে আমাদের একবারে মিল নেই। হ্যাঁ, যেমন উনি আমার সাথে, আমি আজকে জানতে পারলাম যে উনি পুনাতেই ছিল। আমার একটা স্পষ্ট মনে আছে, আমি ডিম কিনতে গেছি, 50 পয়সা করে ছিল সেই একটা ডিম, তখন 60 পয়সা চাচ্ছিল। তা আমি বললাম ঠিক আছে আমাকে 2টা ডিম দাও। হ্যাঁ, ও তখন 2টা ডিম দিচ্ছে। দুইজন কাস্টমার আমি দাঁড়ানো থাকতে থাকতে আসলে ওরা বললো কি যে না কত, 60 পয়সা। কেউ মুরগি কি ডিম দিচ্ছে না নাকি, এটা বলে তারা একজনও কিনলো না এবং তারা চলে গেল। তাহলে এই যে ডিফারেন্সটা, মানে অর্থাৎ আমাদের সাথে যে ওদের ইকোনমিক বিহেভিয়ার, এটাকে আমরা বলবো ইকোনমিক বিহেভিয়ার, বাইং বিহেভিয়ার বলতে পারি। যে বাইং বিহেভিয়ারের দিক থেকে দেখা গেছে যে অনেক অনেক ডিফারেন্স একটা দেখা যায়। এভাবে আমি অল্প গ্রাস কিছু ইয়ে করছি আমাদের নির্ধারিত আলোর কাছে। আচ্ছা, ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার তো আছে এখানে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস উনি ডাটা বলতেছিলেন, আমার কাছে যেটা মনে হয় এখানে ইকোনমিস্টদের অনেক কাজ করার আছে। বিআইডিএস এর একটা উপস্থাপনা দেখলাম, উনি আজকে এই ডাটাটা ব্যবহার করতেন। সেটা হলো রুরাল এরিয়াতে ইনফ্লেশন বেশি আরবান এরিয়া দেন হোয়াই। তার মানে কি এটা কি এটা বোঝাচ্ছে যে আরবান এরিয়াতে আমার মানে মানে ইয়েতে সাপ্লাই বেশি সেই জন্য এখানে কম, রুরাল এরিয়াতে সাপ্লাই কম সেই জন্য এটা একটা বেশি। আসলে এটা তার কিন্তু এটা তো উল্টাটা হওয়ার কথা, অর্থাৎ আরবান এরিয়াতে বাইং ক্যাপাসিটি বেশি। যদি আরবান এরিয়াতে বাইং ক্যাপাসিটি বেশি হয় তাহলে তো ইনফ্লেশন এখানেই বেশি হওয়ার কথা। রুরাল এরিয়াতে তো রিভার্স। তাহলে রিভার্সের কোনো ইকোনমিক মানে থিওরি বা কোনো কিছু এক্সপ্লেন করে যিনি, এটা আমার জানা নাই যে রিভার্সের কারণে। আমরা যতটুকু এগ্রিকালচার ইকোনমিক বুঝি তাতে ওটা উল্টাটাই হওয়ার কথা। আরবান রুরাল এরিয়াতে 2টা ঘটনা ঘটে। একটা হচ্ছে তার যে প্রোডাকশন যেটা করতেছে সেটা, আরেকটা হলো যে খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের কোনো স্টাডিতে আসে না, সেটা হলো কস্ট সেভিং অ্যাক্টিভিটি। এই কস্ট সেভিং অ্যাক্টিভিটি কিন্তু রুরাল এরিয়াতে অনেক বেশি দেন দি আরবান এরিয়া। কারণ আরবান এরিয়া কস্ট সেভিংয়ের সুযোগ কম, কিন্তু রুরাল এরিয়াতে কস্ট সেভিং সুবিধা। আমি জিনিসটার দাম বেড়ে যাচ্ছে, আমি কিছু একটা নিজে মানে লাগাইলাম, নিজে একটু উৎপাদন করলাম বা নিজে কোনোভাবে এটাকে ম্যানেজ করলাম। সুতরাং এই কস্ট সেভিং শব্দটাই আমি কখনো ব্যবহার করতে খুব একটা দেখি না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে রুরাল। তাহলে তো এখানে রিভার্স হওয়ার কথা। তার মানে আমাদের এখানে যেটা ঘটতেছে সেটার নিশ্চয় আরও কিছু কারণ আছে, যে রুরাল এরিয়াতে ইনফ্লেশন আরবান এরিয়া থেকে বেশি, এটা একটা আছে। আমি এরপরে জাস্ট আমি পরে ওনাদেরকে দেবো। হ্যাঁ, মেকানিজম স্টাডির ব্যাপারে আমার খুবই এটা আছে। আমার মনে হচ্ছে যে পুরো ইনফ্লেশন সিস্টেমটা আমরা বুঝতে পারতেছি না বা আমরা পরিষ্কার ব্যাখ্যা করতে পারতেছি না, বিকজ আমরা মেকানিজম অ্যাজ এ হোল, মানে মার্কেট অপারেশন মেকানিজম যেটা অ্যাজ এ হোল, বায়ার অ্যান্ড সাপ্লাই সেলার, বায়ার অ্যান্ড সেলার যে মেকানিজম। যেমন আমি দেখছি যে ওই আপনার কিছুদিন আগেও দেখছেন যে ভারত থেকে পেঁয়াজ আনার পরও কিন্তু ঢাকাতে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে। কী ঘটনা ঘটছে সেটা তখন দেখলাম যে বেনাপোল দিয়ে যে পেঁয়াজগুলো আসছে সাথে ওরা এগুলাকে স্টক করে ফেলছে। স্টক করে কিন্তু এক পিস পেঁয়াজও কিন্তু ঢাকাতে আসেনি, কিন্তু আমরা পত্রিকায় দেখতেছি যে টনকে টন পেঁয়াজ কিন্তু ওখানে আনা হয়েছে। এবং এটা কারণ থেকে এটা কারণ আমি দেখছি সবসময় একটা চেষ্টা থাকে যে আমি কতটা এটাকে মার্কেটকে ইনফ্লুয়েন্স করতে পারি আমি ব্যবসায়ী হিসাবে, যে আমার এটাকে স্টক করে দিলাম, আমি মার্কেটে ছেড়ে দিলাম। এবং এখানে ওই আমাদের যে মানে ডিজিটালের একটা বেনিফিট না, নেগেটিভ এফেক্ট হলো এটা যে ইমিডিয়েটলি আমি ঢাকা থেকে আনতে না তোমার ইয়ে মাল পাঠাবে না,
যেমন আপনি দেখেন যে আমাদের কোরবানির গরুর সময় দেখা যায় যখন একটু বাড়ে তখন তারা মানিকগঞ্জ এবং গিওর এবং এসব জায়গাগুলোতে স্টপ করে দেয়, ওই গরুগুলোকে ঢাকায় আনতে দেয় না। কেন? যেন গরু এখন আনবে না, তাহলে দাম পড়ে যাবে, গরু এখন আনবে না, দাম পড়ে। তার মানে এই ধরনের একটা জিনিস কিন্তু গরুর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তার মানে যদি আমি 48 ঘন্টা বা মানে 24 ঘন্টা যদি আমি আটকায় রাখি, তাহলে আমার এখানে প্রাইস কেনাদার 20% পর্যন্ত আমি রাখতে পারি। তো এই মার্কেট মেকানিজম, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টাডি হওয়া দরকার, যেটা যে আমাদের দেশে যে মার্কেট রেটে বোথ বায়ার অ্যান্ড সেলার্স বিহেভিয়ার, এটা যে মার্কেট মেকানিজমটা যেটা ওয়ার্ক করতেছে সেটা আমাদের এখানে আনা দরকার। এটা একটা ইয়ে আছে, আমি জাস্ট মানে কিছু ইয়ে দেখছি। তো এরপরে আরেকটা হচ্ছে আমার মনে হয় আমাদের এটা ধারণাটা ঠিক না। আপনি যেমন মিট মার্কেটের কথা বলছেন, মিট মার্কেটের কোনো গ্লোবালের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং এটা সম্পর্ক থাকেও না। যেমন বাংলাদেশে মিট মার্কেট, এটা বাংলাদেশের প্রোডাকশন দিয়ে ম্যানেজ হচ্ছে। এটা এখন ব্রাজিলে কি হচ্ছে, আর্জেন্টিনায় কি হচ্ছে, এটার সাথে আমাদের খুব একটা ইয়ে নেই। কারণ প্রথমত কনজামশন প্যাটার্ন একটা একরকম বাংলাদেশে মিটের ক্ষেত্রে, আবার গ্লোবাল মার্কেটের সাথে এখানে আমাদের কি গ্লোবাল এক্সপোজার আছে? আমি বলবো একবারে নেই। কারণ আগে যে ভারত থেকে গরু আসতো সেটা এখন প্রায় বন্ধ, মায়ানমার থেকে গরু আসতো সেটাও খুব সামান্য পরিমাণ আছে, এটা খুব একটা বেশি আসে না। এরপরে আছে যে আপনার এই জন্য আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে আমরা তুলনা করাটা বা আমাদের অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ খুব একটা বেশি নেই, বিশেষ করে এই ধরনের যেগুলো লোকালি কন্ট্রোল মার্কেট থাকে, এটা একটা আছে। সেই জন্য আমি এটা বলবো যে এখানেও আপনাদের একটু ইয়ে দিতে হবে, নজর দিতে হবে যে আপনার এখানে ইয়েটা কি আছে আর কি। আর গত বছর এই বছর ইনফ্লেশনের ক্ষেত্রে একটা জিনিস আমি আরেকটা জিনিস ইয়ে করি, যে ফ্লাডের ব্যাপারটা এখানে খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা আসলে আমরা কনসিডারে করি না। একটা হলো ফ্লাড হইলে আমার জিনিসপত্রের দাম বাড়বে না কমবে, একটা হচ্ছে আমার ওখানে লোকাল লেভেলের স্টক আমার নষ্ট হয়ে গেছে, মনে করেন সেখানে আমার হয়তো ড্যামেজ হয়েছে কিছু, আমি লোকাল ইয়ে পাচ্ছি না, কিন্তু অ্যাট দি সেম টাইম আমার বাইং ক্যাপাসিটি তো ওখানে কমে গেছে। অর্থাৎ যেখানে লোকাল লেভেলে আমার ড্যামেজ হয়েছে সে এলাকার লোকের কেন তো কমে গেছে, কারণ সে তো আর আগের মতো কিনতে পারতেছে না, সে বসে থাকবে, তার যদি রিমিটেন্স আসে বিদেশ থেকে তাহলে সেটা পাবে, অথবা সে ফ্রি গুডস পাইতেছে। অর্থাৎ আমার মার্কেট থেকে লোকালি কিনে আমরা রিলিফ দিচ্ছি তাকে, তাহলে রিলিফ দিলে তো হি ইজ নট এ বায়ার, সে তো বায়ার না, সে শুধু রিলিফ পাচ্ছে ফ্রি গেছে। তাহলে এখানে আমাদের আমরা একটা ভুল মনে হয় আমরা একটা করছি সেখানে, সেটা হচ্ছে যে আমি ফ্লাড হলে আমার জিনিসপত্রের দাম বাড়বে কিনা, এটা একটা প্রশ্ন। একটা হচ্ছে বাড়বে, আমরা যুক্তিটা হচ্ছে আমার সাপ্লাই কমে যাচ্ছে কিন্তু আমার ডিমান্ডও তো কমে যাচ্ছে, আবার অ্যাট দি সেম টাইম আমি কিন্তু ফ্রি গুডস দিচ্ছি, তাহলে ফ্রি গুডস দিতে ইফেক্টিভ ডিমান্ড ইন দ্য মার্কেট, যেটা আমরা বলি ইকোনমিক্সে বলা হয়, সেটা কিন্তু আমার এখানে থাকতেছে না, ওরকম থাকতেছে না। তাহলে এখানে আসলে আমরা যে হেস্টি অ্যানালাইজেশনটা করি এটাও কিন্তু ঠিক না। অর্থাৎ এখানে আরও ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা দরকার আছে যে আমাদের এখানে আসলে বিষয়টা কি ঘটতে পারে। যেমন আমি একটা উদাহরণ আবারও স্মরণ করাইতে চাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচকদেরকেও। আমরা যখন সবাই 74-এর দুর্ভিক্ষের জন্য ইয়েকে দায়ী করলাম, বন্যাকে দায়ী করলাম এবং বললাম যে আমাদের খাদ্য ঘাটতি ছিল এবং সেই জন্য দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু অমর্ত্য সেন সেটা রিজেক্ট করে নোবেল প্রাইজে নিয়ে আসছে। উনি বলছে যে না, এখানে কিন্তু আসলে সুশাসনের অভাবটাই মেন ছিল, ওটা কিন্তু আমরা সবাই, প্রফেসর রহমান সুমন সহ সবাই কিন্তু এটা ইগনোর করছে। ওনাদের লেখাগুলো পড়লে দেখবেন যে ওনারা তখন বলছে যে না, এখানে খাদ্য ঘাটতির কারণে দুর্ভিক্ষ হয়েছে, এখন দেখা গেছে আসলে সেটা সঠিক না। তাহলে এখানে আমাদের দেখতে হবে খুব ভালো করে যে আমরা আসলে ফ্লাডে আমার মানে ফাইনালি আমার ইকুইলিব্রিয়ামটা কি দাঁড়াচ্ছে, যে আমি কি এখানে আমার ডিমান্ড বেড়ে যাচ্ছে না ডিমান্ড কমে যাচ্ছে, এবং ডিমান্ড যদি কমে যায় থাকে তাহলে শেষ পর্যন্ত আমার সাপ্লাই ডিমান্ডের ব্যালেন্সটা কোথায় দাঁড়াচ্ছে, এটা একটা বিষয় আছে। এটা আমার মনে হয় আপনারা একটু বিবেচনায় নিতে পারেন। তারপর আমি আর একটু কয়েকটা বলে দেন আমাদের আলোচকদেরকে দেব। আর হচ্ছে যে লাস্টে হচ্ছে যে আমরা মানে যেটা ডিফিকাল্ট এবং খুব ব্যাপার, যেহেতু আমি নিজেও পলিসি নিয়ে কাজ করি, পলিসি ইমপ্লিকেশনটাকে আমরা যে এই যে স্টাডি করে আলটিমেটলি পলিসি ওরিয়েন্টেড রিসার্চের আমি সবসময় বলি যে তোমাকে আগে ঠিক করতে হবে যে তুমি কোথায় মানে কোন পলিসিটা মানে কি জন্য কি পলিসি নিবে। অর্থাৎ আমার ফাইন্ডিংস এবং আমার রিকমেন্ডেশন, এই ফাইন্ডিংস করেসপন্ডিং রিকমেন্ডেশন, যেটা আমার অফিসে আমি এতে সবাইকে শেখাই, এটা যেটা ইউ মাস্ট ফলো দ্যাট। আমরা অনেক সময় দেখছি, যেমন আমি ইঞ্জিনিয়ারদেরকে যখন শিখাই এগুলা, তখন বলি যে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনার ইঞ্জিনিয়ারিং প্রবলেমের ইঞ্জিনিয়ারিং সলিউশন এটা কিন্তু অনেক সময় রং। ইঞ্জিনিয়ারিং প্রবলেম থাকছে, তার একটা সোশ্যাল সলিউশন আছে।
আবার সোশ্যাল প্রবলেমের একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে। এই দুইভাবে আমি কিন্তু ট্রেনিং করেছি ওয়াটার বোর্ড এবং এলজিডি ইঞ্জিনিয়ারদেরকে, যে আপনাদের এই মানে ট্রেডিশনাল ধারণা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, যে কোনোটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আছে এটা কিন্তু সোশ্যাল সলিউশন বের করতে হবে, আবার কোনোটা সোশ্যাল প্রবলেম আছে এটা ইঞ্জিনিয়ারিং সলিউশন বের করতে হবে। সুতরাং আপনি ইঞ্জিনিয়ারিং প্রবলেমের ইঞ্জিনিয়ারিং সলিউশন, সোশ্যাল প্রবলেমের সোশ্যাল সলিউশন, দ্যাট ইজ টোটালি রং। এটা কিন্তু ঠিক না। কিন্তু এরকম আমরা সিম্পলিফাইড কোনো মেথড আমরা এখানে ডেভেলপ করতে পারবো না। হ্যাঁ, তার মানে পলিসি ইমপ্লিকেশন যেটা বলতেছি, দেন মানে মানে হু ইজ দি মানে কোট অ্যান্ড কোট কালপ্রিট, এটা কি ব্যবসায়ী না কনজিউমার না রাষ্ট্র? এখানে আমরা তিনটা অ্যাক্টর আছে। একটা হচ্ছে ব্যবসায়ী, একটা অ্যাক্টর, আর একটা কনজিউমার যিনি ভোক্তা উনি একটা অ্যাক্টর, একটা রাষ্ট্র যিনি আমার এই পুরো জিনিসটাকে ম্যানেজমেন্টের দায়িত্ব থাকেন আর কি। তো সেখানে এই জিনিসটা তাহলে পলিসি ইমপ্লিকেশন আমাদের খুব ভালোভাবে নিতে হবে। উল্লেখ করছেন, কিন্তু বিহেভিয়ার পার্টটা কিন্তু ওইভাবে আসেনি আমাদের যতটা, অর্থাৎ কনজিউমার্স বিহেভিয়ার। যেমন একটা জিনিস আছে, আমার মিট খাওয়া বন্ধ করে সেটা কারণ দেয়, কিন্তু তার মানে হচ্ছে সে কী করে, সে কি ডাল বেশি কিনে বা সে প্রোটিনের জন্য অন্য কিছু করে কিনে, অথবা সে ইগনোরে করে। তাহলে এই বিষয়টাও কিন্তু আসবে আলোচনায় আর কি। তাহলে এই জিনিসগুলো বলে আমি এখন আর আলোচনা করবো না। আমি প্রথমে আমাদের আরও দুইজন গেস্ট আছেন, বিশেষ করে লুৎফুর রহমান বাবুল সাহেব, উনি সভাপতি মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার বণিক সমিতি, এবং ওনার সাথে আছেন জামাল গাজী সাহেবও আছেন। তো আমি ওনাদের কাছ থেকে শুনবো। তো আগে আমাদের আইনুল সাহেবকে অনুরোধ করবো যে ওনার মতামত দেওয়ার জন্য। আর আমি ডক্টর বদরুনকে বলবো পরে একবারেই আপনি, এগুলো সব প্রশ্ন নয়, এগুলো হলো কনসিডার করার জন্য আমি বলেছি, অর্থাৎ হোয়াট আর দি ফ্যাক্টরস দ্যাট উই হ্যাভ নট টেকেন ইনটু কনসিডারেশন। এটা কিন্তু একটা মনে রাখতে হবে। আমি যেটা দেখি আমাদের যে এই অর্থনৈতিক এক্সারসাইজগুলোতে আমি যে সংকটটা দেখি সেটা হচ্ছে যে আমরা অনেক কিছুই ঠিক ওইভাবে বিবেচনায় নেই না, অথবা আমি যেই ফোকাসটা করি যে এই বিষয়টা আমি দেখবো, ওই বিষয়টাতে মানে কম্পার্টমেন্টালাইজ থাকে আমার, কিন্তু ম্যাক্রো বা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ আমরা অনেক সময় এটাকে ব্যবহার করতে পারি না। তা আমি আইনুল সাহেবকে বলবো যে আপনার অবজারভেশনগুলো বা এটাতে সাপ্লিমেন্ট করে, শুধু কোশ্চেন, কমেন্টস অ্যান্ড সাপ্লিমেন্ট, তিনটা, যাতে ডক্টর বদরুন আরও এটাকে এনরিচ করতে পারে আর কি। হ্যাঁ, তবে আমার কাছে খুবই ভালো লাগছে পুরো জিনিসটা, এবং অনেক পরিশ্রম করছে, অনেক একটা কালেক্ট করছেন দেখলাম। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আমি ধন্যবাদ দিচ্ছি প্রেজেন্টারকে, আজকে তার সঙ্গে দেখা এবং তার প্রেজেন্টেশন শুনলাম। ও আচ্ছা, ঠিক আছে, এই মূল্যস্ফীতি, যেটা একটা ডিবেট আছে যে মূল্যস্ফীতি আর মুদ্রাস্ফীতি, দুটোর ইংলিশটাই কিন্তু ইনফ্লেশন। অনেকে বোঝার ক্ষেত্রে যে আমরা যেটা ডিল করছি সেটা হচ্ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতি বিশেষ করে কোভিডের পর থেকে সারা বিশ্বে কিন্তু এই মূল্যস্ফীতিটা নিয়ে একটা বার্নিং একটা মানে ইভেন্ট বলবো, ইস্যু। এবং আপনাদের মনে আছে যে গোতাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, তাই না? ওনার স্টেপ ডাউনটার অন্যতম কারণ হচ্ছে মূল্যস্ফীতি। এবং অনেক দেশ আছে যার সরকার পতনের অন্যতম কারণ হচ্ছে ইনফ্লেশন, এবং আমাদের যে বিগত সরকার তারও একটা অন্যতম কারণ কিন্তু দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আনতে পারছে না। ঠিক আছে, এবং সেই ইস্যুটাই আজকে ম্যাডাম তুলে নিয়ে এসছেন। তবে আমার প্রত্যাশা ছিল অনেকগুলো, যেহেতু বিআইডিএস একটা বড় প্রতিষ্ঠান, গবেষণার কেন্দ্রবিন্দু আমি মনে করি। একসময় বিআইডিএসে আমিও কিছুদিন কাজ করেছি রিসার্চে, এবং আমার অনেক এখন জুনিয়র কাজ করছে। তো এখন এই যে বিবিএস এর যখন ইনফ্লেশনের যে স্ট্যাটিস্টিক্স যখন পত্রিকায় প্রকাশ পায়, তখন অনেক আলোচনা হয়। সানেম কথা বলে, বিআইডিএস কথা বলে, সিবিডি কথা বলে। আমি আজকে মনে করেছি যে বিআইডিএস এর যে বিবিএস যেভাবে এই ইনফ্লেশনটা মেজার করে, বিআইডিএসও ঠিক সেইভাবে মেজার করে দেখাবে যে 15%-এর কথা বলা হচ্ছে, এটা পত্রিকায় এসছে যে যখন 9 পয়েন্ট সামথিং তখন বিআইডিএস বলছে যে 15%। কিন্তু আজকে দেখলাম যদি এটা হয়ে থাকে তাহলে 29টা আইটেম তার উপর, তাহলে তো এটা হয়ে গেল কোর ইনফ্লেশন। এবং কোর ইনফ্লেশন এখন সরকার ভাবছে কিন্তু পাশাপাশি দুটো ইনফ্লেশন তারা দেখাবে, জেনারেল ইনফ্লেশন আর একটা হচ্ছে কোর ইনফ্লেশন।
এই যেসব আইটেম বলা হচ্ছে এটা খুব ভোলাটাইল এবং ফ্লাকচুয়েট করে বেশি, এবং সেগুলো করা হচ্ছে এবং সেটার রাইট চিত্রটা উঠে এসছে। এই দিক থেকে আমি বলবো যে এটা এই পয়েন্টে দিস ইজ মানে ইনডেপথ অ্যানালাইসিস হয়েছে আর কি। কিন্তু ওইটা হলে আমাদের কাছে যেটা 480 আইটেম, এটা বোধহয় এখন আরও বেশি হয়েছে, 700-এর কাছাকাছি আরও বেশি। এই আইটেমগুলো পাশাপাশি যদি করা যেত তাহলে আমরা বিবিএসকে কিন্তু আমরা বলতে পারতাম যে ইউ আর ডুইং ইউ প্রেজেন্ট ইনফ্লেটেড, কি বলে স্ট্যাটিস্টিক্স, ইনফ্লেটেড হবে না, তো উল্টাটা হবে আর কি, এটা বলা যেত আর কি। আর আপনার দুইজনের কথাই কিন্তু মোটামুটিভাবে এসছে যে বর্তমান পরিস্থিতিটা। একটা জিনিস আমার কাছে মনে হয়, আপনি 3টে স্টেক হোল্ডারের কথা বলেছেন, দিস ইজ রাইট, যে গভর্নমেন্ট, বায়ার এবং সেলার, দুটো যদি বলি, কনজিউমার এবং প্রডিউসার। এখন এই 3 শ্রেণীর জন্যই কিন্তু আলাদা আলাদা আমি মনে করি যে পলিসি হওয়া উচিত। কারণ এই যে প্রাইস স্টিকিনেসের কথাটা বললেন ম্যাডাম, আমাদের দেশে কিন্তু এইটা বোধহয় অন্য দেশে এইভাবে কাজ করে না। প্রাইস স্টিকিনেস, যখন একটা জিনিসের দাম বেড়ে যায় তখন কিন্তু এটা কমানোর কোনো লক্ষণ। আমার তো সাথে ব্যবসায়ীরা আছেন যে তারা বলবেন যে একটা জিনিসের দাম যখন বাড়ে তখন কিন্তু এবং যদি তার পরের সপ্তাহে বলে যে আমরা সয়াবিন তেলের 5 টাকা কমাই দিলাম, ওই 7 দিন কিন্তু পাবেন না। কিন্তু দাম যখন বাড়ালো তার পরের দিনে গিয়ে কিন্তু আপনি দোকানে দেখবেন এই যে মানুষের যে মনোজগতের মধ্যে যে ঢুকে গেছে এই জিনিসগুলো, হ্যাঁ, এই যে যেটা আমরা বলি যে সাইকোলজিক্যাল প্রাইসিং স্ট্র্যাটেজি, এইটা কিন্তু জনগণ আমাদের বাংলাদেশিদের মধ্যে এটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে। ও আরেকটা জিনিস আমি বলি, সেটি হচ্ছে যে আমার সাথে ব্যবসায়ী আছে, উনি পার 100 টাকায় কত উনি প্রফিট করতে চান এটা জানা দরকার আমাদের, উনি কত চান। এবং দেখা যাচ্ছে যে কখনো কখনো 100-তে 100ই উনি মার্জিন চেষ্টা করে। এই যে মনোবৃত্তিটা, তাহলে সেখানে মানে সেলারের কিন্তু এই মানসিক অবস্থাটা যদি পরিবর্তন না হয় তাহলে আমরা যতই উপর থেকে ইয়ে করি না কেন, পলিসি নেই না কেন, সেটা কাজে লাগবে না। আরেকটা জিনিস যেটা উনি মোটা দাগে বলেছে, আমি যদি মোটা দাগে বলি যে আমরা এই যে গ্লোবাল আমরা কজ দেখাচ্ছি, ডোমেস্টিক কজ দেখাচ্ছি, গ্লোবাল কজ তো আমরা বলি যে সাপ্লাই চেন ডিসরাপশন, কিন্তু এটা আমরা দেখবো কোথায়? আমরা দেখবো যে ইম্পোর্ট ডিউটির মধ্যে, যে ইম্পোর্ট ডিউটির কী অবস্থা, ডলারের প্রাইসের কী অবস্থা। সেখানে ইম্পোর্ট ডিউটি কমাই দিচ্ছে আজকে, এসেনশিয়াল গুডসের কিন্তু সরকার কমাই দিচ্ছে। কত টাকা কমাইলো এবং শেষ পর্যন্ত আমার কাছে এসে যখন বিক্রি হচ্ছে তখন কত টাকা এখানে যোগ হলো। এই যে এই মাঝে যে এই বিষয়টা কিন্তু আমরা সেভাবে মনিটরিং করি না। আমরা একসময় আমি টিভিতে দেখেছি যে বগুড়ায় এক বেগুন কিনলো, ওই ট্রাকে সেই ভদ্রলোক চলে আসলো কারণ বাজারে কত বিক্রি হলো, তারপর সেখান থেকে সে চলে গেল এই রিটেইলের দোকানে। সব কিছু সে একটা হিসাব করেছে, হিসাব করে দেখছে যে এই যে চাঁদাবাজি, ট্রান্সপোর্ট কস্ট কিংবা কিছু যে নষ্ট হয় সব কিছু বাদ দিয়ে তার ইনকাম হচ্ছে 25%। তাহলে এই যে 25% আর অন্যদিকে গিয়েছে আরও 75 বা 50%, তাহলে একটা জিনিসের দাম 75 পয়সা থেকে শুরু করে 1 টাকার মধ্যে এই সমান তার কিন্তু ওখানে যোগ করে জিনিসটা প্রাইস করছে। এবং উনি যেটা বলছেন যে ধানমন্ডিতে একরকম দাম আবার মোহাম্মদপুরে একরকম দাম, এটার কারণটা কি? তাহলে এই যে এখানে কেন, এই কারণটা হচ্ছে জানে যে ধানমন্ডিতে কারা থাকে এবং দাম চাইলেই কিন্তু সে এটা কিনবে। তাহলে এই যে আমাদের মূল কথা যেটা হলো যে বৈষম্য যেটা তৈরি হয়েছে, এটা ভয়াবহ বৈষম্য তৈরি হয়েছে। আমি জিনিস কিনতে গিয়ে একটা মাছের দাম করছি, হয়তো বললো যে 200 টাকা কেজি, আমি বললাম যে 150 টাকা দেবা কিনা, তাহলে বলে শাড়ি নাই, আর এক লোক সে বললো যে 2 কেজি দিয়ে দাও। এই যে তাহলে বোঝে যে আমার দাম বেশি চাইলেও আমি এটা বিক্রি করতে পারবো। এই যে মেন্টালি এই জিনিসগুলো কিন্তু গবেষণায় বেরিয়ে আসে না। গবেষণায় তো ডাটা যা আছে ওই ডাটা দিয়ে আমরা কিন্তু রেজাল্ট তৈরি করি, কিন্তু এই যে মানুষের মধ্যে যে এটা এইভাবে চলছে, আমার মাঝে একজন হাফ কেজি মাংস নিতে আসে, সে দূরে দাঁড়ায় আছে, আমি 3 কেজি মাংস কিনলাম, এই তাড়াতাড়ি দেখো আমার সময় নাই, ও আধা কেজি মাংসের কথা জিজ্ঞাসাই করতে পারছেন। তাহলে আমার কি, আমার টাকা পয়সা আছে, আমি কিনতেছি দোকানে, আমি দেখাচ্ছি যে আমার ঠিক আছে, কিন্তু দোকানদার ওইটা বুঝতেছে। উনি একটা উদাহরণ দিলেন যে আপনার দরকার 1 কেজি পেঁয়াজ, আপনি 5 কেজি নিয়ে ঘরে ঢোকালেন, তাহলে কি হলো? তাহলে মার্কেট তো কাজ করবে না। সুতরাং এই বিষয়গুলো কিন্তু এখন গবেষণার ইয়েটাই চেঞ্জ করা উচিত,
যে আসলে মূল ঘটনা কোথায়। যেগুলোর যেটা আপনি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমরা রিসার্চ করি, আমার পিএইচডি রিসার্চ যারা করে, আমার এমফিল করে যারা, বা এই যে টার্ম পেপার করে, তারা হয় কি লাস্টে গিয়ে ফাইন্ডিংসের সঙ্গে রেকমেন্ডেশনের কোনো মিল নেই, কোনো মিল নেই। ফাইন্ডিংস একটা হলো যে ওই ফাইন্ডিংসের সঙ্গে তোমার রেকমেন্ডেশন কি, এটা যোগ করে না। এটা কিন্তু আমাদের একেবারে এটা কমন একটা মিস্টেক আর কি। আমার যতটুকু রিসার্চ করেছি আমি ততটুকুই আমি রেকমেন্ডেশনে আসি। এই জায়গাটা আমি তো একটা, আমার তো লিমিটেশন আমার থাকে যে এই পর্যন্ত আমি কাজ করেছি, কিন্তু সেইখান থেকে যে রেজাল্ট আছে সেটার জন্য আমার এই রেকমেন্ডেশন। এই যে ঔষধ সাবানের দাম আপনারা দেখছেন, কিছু 1 বছর আগেও যে হুইল পাউডারের দাম ছিল 45 টাকা, ওই যে কত হাফ কেজি না কত, সেটা এখন 90 টাকা। তো সেখানে কত % বাড়লো সেই হিসাবটা করি না আমরা। কিন্তু মুরগির দাম যখন বাড়ে তখনই আমরা কিন্তু একেবারে সবাই ফোকাসটা ওই দিকে। তো এই যে মেন্টালিটিটা আমাদের, ফুড আইটেম, নন ফুড আইটেম, মেডিসিনের কথা বলেন আপনার, মেডিসিনের আপনার যারা ওষুধ কেনেন তারা চিন্তা করে দেখেন তো একটা করে মেডিসিনে কত বাড়ছে। সুতরাং এই যে উনি বলছেন হেলথের দিকে খরচ বাড়ছে, একবারে ট্রু। এবং ডাক্তারের ফি, তারপরে যে বিভিন্ন টেস্ট থেকে শুরু করে মেডিসিনটা তো সবাই, যারা ডাক্তারকে যারা না যায় তারাও কিন্তু মেডিসিন কেনে, সেখানে কিন্তু ব্যাপক একটা জাম্প হয়েছে। সুতরাং এই বিষয়গুলো সরকারের পলিসি দিয়ে আমি জানি না। এবং পলিসি যেটা আরেকটা বিষয় আসেন নাই ম্যাডামের, সেটা হলো যে এই যে আমাদের ডিফিসিট বাজেট হয়, বড় বড় মেগা প্রজেক্ট হয়, সেই মেগা প্রজেক্ট মানেই দুর্নীতি। সেই দুর্নীতি মানে কিছু কিছু লোকের কাছে কিন্তু বেশি টাকা যাচ্ছে, অবৈধ টাকা। এই যখন বাজারে যায় তখন মাছটার দাম করবে সে, তার তো ইনকাম অন্য ধরনের ইনকাম। এই যে একটা ব্যাপার সোসাইটিতে চলে এসছে, এবং এই বৈষম্য যদি কমানো না যায় তাহলে আমরা যতই ইন্টারভেনশন নেই না কেন, করি না কেন, আমরা কিন্তু দ্রব্যমূল্য কমাতে পারবো না। শ্রীলঙ্কা যখন 2 বছর আগে ছিল 62% হলো ইনফ্লেশন, সেই ইনফ্লেশন নেমে আসছে, মাইনাস চলে আসছে। তাহলে তারা পারে, আমরা কেন পারি না? এটা নিয়ে আমি অনেক লিখছি যে কেন পারি না আমরা। তা সুতরাং কিছু কিছু আনসিন জিনিস আছে যেটা গবেষণায় উঠে আসে না। এই জিনিসগুলোকে যদি আমরা যে দামি ভেরিয়েবল দিয়ে যদি নিয়ে আসতে পারি, একটা রেগোরাস যদি আমরা ইকোনোমেট্রিক অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু জিনিসগুলো ফেনোমেননটা আমরা কিন্তু ধরতে পারবো। সুতরাং আমার মনে হয় যে গবেষণার জায়গায় এখনও অনেক আছে, তো সেই জায়গাটায় আমাদের। আর আমার রিকমেন্ডেশনের মধ্যে একটা জিনিস আছে যে প্রাইস কমিশনের কথা আমি এটা বহুদিন বলেছি। প্রাইস কমিশনটা, আমার একটা বেগুন উৎপাদন করতে, 1 কেজি বেগুন উৎপাদন করতে কত লাগে, আমার ট্রান্সপোর্ট কস্ট কত, আর ঢাকা এটা কত বিক্রি হতে পারবে, এই সিগন্যালটা যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু আমরা, কেউ যদি নির্ধারণ করে দেয় যে তুমি ম্যাক্সিমাম এত বিক্রি করবো, কৃষককেও বাঁচাই রাখতে হবে। কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত করা যাবে না, এই বিভিন্ন কমিশন হচ্ছে, এখানে যদি প্রাইস কমিশন একটা যার দায়িত্বেই থাকবে শুধু প্রাইসটা মনিটর করবে, এই যতগুলো আইটেম আছে সবগুলো মনিটর করবে। আপনি শুল্ক যেখানে আপনার উঠাই দিল, কমাই দিল, সেটা কিন্তু আপনার প্রভাবটা বাজারের মধ্যে পড়ে না। এই বিষয়গুলো তো আমার গবেষণার মধ্যে আসতে হবে। তাহলে আমার মনে হয় যে একটা আমরা কমপ্লিট একটা কি বলে পিকচার আমরা পাবো। গভর্নমেন্টের যেটা বলা হচ্ছে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ, সেটা ঠিক আছে নিচ্ছে গভর্নমেন্ট, যেটা উনি দেখালেন, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনের জন্য সেই গাইডলাইন কিন্তু আমরা জানি না। গাইডলাইনও থাকাটা দরকার, কারণ হচ্ছে এখানে যেমন এক্সটর্শনের ব্যাপার আছে, চাঁদাবাজি, সিন্ডিকেটের কথা বলি আমরা, কিন্তু সিন্ডিকেটের আমাদের উপদেষ্টাই বললো যে সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। তা আগের সরকারও তো বলছে সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। সুতরাং এই জায়গায় তো একতাল আইডেন্টিফাই হয়েছে যে সিন্ডিকেট ভাঙতে হবে। ঠিক আছে, উনি একটা কথা বলেছেন যে ঠিক আছে, গুটি কয়েকের হাতে না দিয়ে যত সুযোগ সুবিধা আছে আরও ইম্পোর্টার বাড়ান, আরও ব্যবসায়ী বাড়ান, যত দরকার হলে তাকে ইনসেন্টিভ দিয়ে, তাকে লোন দিয়ে এটা করেন। এবং আরও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে কেন পাচ্ছে না, এই যে বড় বড় যারা ইম্পোর্টার, তারা এমন অবস্থা তৈরি করছে তাদের ছাড়া অন্যরা কাজ করতে সাহস পাবে না। তারা তাদের নিজের হলো জেনারেটর, নিজের হলো যে এনার্জি তারা জেনারেট করে, বিদ্যুৎ তৈরি করে, নিজের জাহাজ কিনেছে, সব কিছু তারা নিজেরাই কন্ট্রোল করছে। সুতরাং একটা ছোটোখাটো ব্যবসায়ীরা এটাতে আসবে কীভাবে? সুতরাং এটা একটা কম্প্রিহেন্সিভ একটা আমার মনে হয় যে মানে স্টাডি করা দরকার, করে একটা আমার স্পেসিফিক গাইডলাইন আমাদের সরকারকে দেওয়া উচিত। সরকার চায়, কারণ সরকার জানে
যে দ্রব্যমূল্যটা জনপ্রিয়তা হারানোর অন্যতম একটা কি বলে ইস্যু। তো সেই জায়গায় কেউই পড়তে, কোনো সরকার চায় না যে সমাজের দ্রব্যমূল্যটা থাকুক। যাই হোক, এটা আমার কাছে মনে হয়েছে যে একটা পার্টের সুন্দর গবেষণা হয়েছে, এবং সেখানে আমরা লাস্টের যে রিকমেন্ডেশনটা কিছু কিছু, তবে আরও কিছু অ্যাড করতে হবে। উনি যে কথাগুলো বললেন সেটাও আমি মানে তার সাথে এগ্রি করছি। আরেকটা জিনিস হলো যে আমাদের ইম্পোর্ট সাবস্টিটিউশনের পলিসিটার এটাও এখানে আসা উচিত ইন জেনারেল আর কি, ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে সেখানে আমাদের কেন পারবো না আমরা। যেমন আমাদের গার্মেন্টসের আমাদের 100 $1 যে জিনিস বিক্রি করি আমরা আসলে ভ্যালু অ্যাড করি কতটুকু, মাত্র 60 টাকা ভ্যালু অ্যাড করি, বাকি 40 টাকা আমাদের র মেটেরিয়ালস ইন্ডিয়া এবং চায়না থেকে আনতে হয়। আমরা যদি এইটা বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য আরেকটা অর্থনীতির জন্য একটা ভালো দিক আর কি। আর ডিফিসিট বাজেট কমাতে হবে, ওই মানে বড় বড় প্রকল্প যেগুলোকে ওভার ভ্যালু করা আছে আগের সরকার করছে সেগুলোকে আবার রিভিজিট করে সেখানে অ্যালোকেশনটা কমাতে হবে, এবং দুর্নীতি যেটা বললো সুশাসন, এইটার ব্যাপারে যদি কাজ হয় তাহলে আমরা একটা ভালো ফলাফল ভবিষ্যতে পেতে পারি। সেই প্রত্যাশায় আমাদের সবার, এবং বিশেষ করে এই ইনফ্লেশন হলে গরিব মানুষ, মিডিল ক্লাস এবং কী বলে লোয়ার মিডিল ক্লাস, এখন এই যে আমি আসার সময় মানিক এমনিতে দেখলাম ওই যে টিসিবির গাড়ি বিশাল লাইন পিছনে, তা সুতরাং কয়েকদিন পরে আমাদেরকে বোধহয় দাঁড়াইতে হবে, কিন্তু আমরা তো দাঁড়াতে ঠিক না আমাদের দাঁড়ানো, কিন্তু যে অবস্থা দাঁড়িয়েছে, যদিও মহার্ঘ ভাতা দিতে চাচ্ছে, কিন্তু আমি মহার্ঘ ভাতার বিপক্ষে, যদি অনেকে এটা মাইন্ড করবেন, মহার্ঘ ভাতার বিপক্ষে হলো মাত্র কত 15 লাখ, আর সব কিছু মিলে 70-80 লাখ লোক এটা সুবিধা পাবে, আর বাকি লোক কত আছে, উল্টা ইনভার্স এফেক্ট হবে। তাহলে এটা কি হবে বলেন দেখি। এই বিষয়টা জানি না সরকার কাকে সন্তুষ্ট করার জন্য করছে, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এটার প্রভাবটা তাদের কাছে গিয়ে পড়বে। সুতরাং সেদিকেও আমাদের নজর দেওয়া উচিত। সামগ্রিকভাবে দিন শেষে দেশটা আমার, আমি যদি ব্যবসায়ী হয়ে থাকি আমাকেও ভাবতে হবে, আমি যদি কি বলে ভোক্তা হয়ে থাকি আমাকেও এই 5 কেজি না কিনে আমার যতটুকু দরকার ততটুকু কেনা উচিত। সুতরাং সবাইকে যদি দায়িত্বশীল ভূমিকাটা আমরা রাখতে পারি তাহলেই এদেশে কিন্তু আমরা মানে স্বস্তিতে এবং শান্তিতে থাকতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আলোচককে, বিজ্ঞ আলোচককে। আমি একটু এরপরে আমাদের ব্যবসায়ী জনাব লুৎফর রহমান বাবু সাহেবের কথা বলার জন্য বলবো, তার আগে আমি একটা 2টা কথা বলে নিই। একটা হলো আমি বিশ্ব ব্যাংকের থেকে কাজ করছিলাম, 450 মার্কেট আমি বাংলাদেশে তৈরি করছি, অর্থাৎ ঢাকা এবং ইয়েতে রাজশাহী অঞ্চলে, এবং পরে রংপুর অঞ্চলে আমি করেছি আরও প্রায় 150-200 মতো। তো মার্কেটে আমি একটা জিনিসে বলতাম যে ব্যবসায়ীদের একটা সমস্যা আমাদের দেশে আমি পেয়েছি, যে ব্যবসায়ীরা মনে করে যে আমি যে কাজটা করছি এটা খুব নিম্নমানের কাজ, মানে আমার পেশাটা কিন্তু কোনো মর্যাদার পেশা না, এটা আমাদের সাধারণ একটা ধারণা। আর এলজিডি এবং ওয়াটার বোর্ডস আর রোডস অ্যান্ড হাইওয়েতে যেটা পেয়েছি, কন্ট্রাক্টরে যারা করে তারা মনে করে যে কন্ট্রাক্টর মানে বাটপারি করে, মানে এটা তাদের একটা ধারণা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তো 2 জায়গায় আমি এটা পরিবর্তন করার চেষ্টা করছি। যে ওয়াটার বোর্ডে যখন বলছিলাম যে আপনারা তাদেরকে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে দেখবেন, আপনি তো রাস্তাঘাট বানান না, আপনি ব্রিজ কালভার্ট বানান না, বানাচ্ছি কে? কন্ট্রাক্টর। তো তাকে আপনি সম্মান দিয়ে কথা বলেন না কেন? তখন এটা আমি চেঞ্জ করার চেষ্টা করেছি, এলজিডিতে আমি চেঞ্জ করার চেষ্টা করছি, ওনাদেরকে ডেকে বলছি। আর ব্যবসায়ীদের জন্য আমি যেটা বলছি, আমি যে কোনো মার্কেটে যাইতাম ওখানে কিন্তু কোনো ট্রেড লাইসেন্স নেই তাদের কাছে, মার্কেটে কোনো কেউ ট্রেড লাইসেন্স করে না। তো আমি তাদেরকে বললাম যে আপনারা কেন আপনাদের পুলিশে ধরে এখন বুঝতে পারেন? কয় না স্যার। আমি বললাম যে আপনার একটা মাল চুরি হল, আপনি গেলেন পুলিশের কাছে কমপ্লেন করতে, পুলিশ প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে আপনাকে ট্রেড লাইসেন্স আছে, আপনি মনে জানান নাই, তো তাহলে তো আপনিই চোর। পুলিশের আইনের দৃষ্টিতে কিন্তু আপনি নিজেই চোর, কারণ আপনি মালটা পাইলেন কোথায়? আপনাদের চুরি হলে মালটা পাইলেন কোথায়? তাই মানে আপনার চোর। তখন বলার পর আমি বললাম তাহলে এটা কত লাগে? কোথাও 100 টাকা 50 টাকা ট্রেড লাইসেন্সের লাগে গ্রামগুলোতে। স্যার আমরা কালকেই করবো। আমি পরে খবর নিলাম, পরদিনে প্রায় 70 থেকে 80% ব্যবসায়ী যে দোকানদার যে তারা ট্রেড লাইসেন্স পেয়েছে, অর্থাৎ এতদিন তারা জানতো না। তারা বলে স্যার আমরা তো জানতাম না যে এত গুরুত্বপূর্ণ, 50-60 টাকা দিয়ে আমাকে ট্রেড লাইসেন্স বা 100 টাকা দিয়ে ট্রেড লাইসেন্স এটার কোনো বিষয় না। কিন্তু এই যে উপলব্ধিটা, অর্থাৎ আমি এটাকে অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে অন্তত ছিল পেশা কি ছিল, ওনার পেশা ছিল ব্যবসা। আপনি সে সম্মানজনক ব্যবসাটাই মানে পেশাতে আছেন,
কিন্তু আপনি নিজে জানেন না যে ওই পেশাটাতে আছেন এবং এটা সম্মান দাবি করতে পারবেন। আপনারা বরং নিজেদেরকে আরো হেয় করে দেখেন এবং আইন মেনে চলেন না বা আমাদের দেশের নিয়ম মেনে চলেন না, সেজন্য। তা আমি জনাব লুৎফর রহমান সাহেবকে একটু বলবো যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা সম্পর্কে আপনার একটু মতামত যদি দেন যে দ্রব্যমূল্যটা কিভাবে কমানো যেতে পারে, বিশেষ করে আপনারা নিজেরাই হ্যান্ডেল করেন, তাহলে কোথায় কিভাবে কমানো যায় বা এটাকে আপনি বর্তমান যে অবস্থা আছে এটাকে আপনি কি সন্তোষজনক মনে করেন কিনা, না এখানে আরো কিছু ভালো করার আছে বা আরো কিছু উন্নত করা যাইতে পারে যাতে বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্য এটা সহনশীল হয়, উভয়ের জন্য এটা কল্যাণকর হয়। আপনি একটু বলেন দেখি আপনার মতামত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমাদের এই মজলিস সভা আমন্ত্রণ করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা তিনজন যে সুন্দর কথাগুলো বলছেন তার জন্য আমরা যারা এখানে আছি সবাইকে আমি আমার পক্ষে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান বাবুল। আমি মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি। আমার দীর্ঘ 9 বারের সভাপতি আমি মার্কেটে নির্বাচনভাবে। আমি আমার মার্কেটে কোনোবারে আমরা নির্বাচন ছাড়া আমরা কোনো ভোট হইতে আমি দিইনি। তো আপনারা যে কথা বলছেন ব্যবসায়ীদের আজকে যে কথা বলছিলেন, আমি কিন্তু ব্যবসায় যে আমরা বলেন ব্যবসারা অনেক সময় অনেক জাত কথা বলে আমরা এগুলো নিয়ে প্রতিবাদ করি, যে বাণিজ্য মন্ত্রণালয় বা সিটি কর্পোরেশন, তারপরে যে আপনার ভোক্তা। তো আমি এই ঢাকা সিটির মধ্যে বাংলাদেশের মধ্যে একটা জিনিসের সবচেয়ে সঠিক পাইছি, যা ভোক্তা অধিকার। তারা সংরক্ষণ, তাদের কাজকাম, তাদের আইন সব কিছু তাদের আর যতগুলা কাজ আমাদের দেশে আছে, যে বাণিজ্য মন্ত্রণালয় বলেন, এমনি এফডিসি বলেন, যত তারা কাজ করে, যে তাদের কোনোই নেই। আর যে জিনিসপত্রের দামের কথা আপনারা বলছেন, জিনিসপত্রের দাম আমি কিন্তু দীর্ঘ 22-23 বছর আমি বিদেশে ব্যবসা বাণিজ্য করছি। মানুষ তো সার্কি করতে, আমি সার্কি করতে যে আমি কিন্তু ব্যবসা করছিলাম। তো আমার এই অভিজ্ঞতার থেকে আমি বলি, আমাদের দেশে যে একটা কিছুক্ষণ আগে আমার ট্রেড লাইসেন্সের কথা বলছেন, আজ যা 2-2.5 বছর থেকে আমার মার্কেটের ট্রেড লাইসেন্স বন্ধ করে রাখছে, ভাড়া নিতেছে না। মাঝে একবার আরও 2 হয়েছে, তোর মোটা অঙ্কের যখন ঘুষ দিই, টাকা দিই, তখন আমার এটাকে আবার চালু করে। তা আমরা হচ্ছি এইখানে যে পর্যন্ত এই দেশের ঘুষ দুর্নীতি বন্ধ না হবে তারপর হবে। আপনি জানেন এই শহরে, ঢাকা শহর কত লক্ষ বাড়ি গেছে, আপনার কজনের ট্যাক্স দেয়? আপনার আমার দেশে যে কজনের আপনার রেগুলার ট্যাক্স দেয়? আপনার আমাদের এই যে ট্যাক্স দিতে গেলে, আমি ইনকাম ট্যাক্স দিতে, আমরা একটা উকিল, আমি যদি 10,000 টাকা গভর্নমেন্ট ব্যাংকে জমা দিই, 10,000 টাকা আমার কিন্তু একটা ইয়েকে দিতে হয়, উকিলকে দিতে হয়। কেন আমরা এই কাজ করবো? আপনার অনলাইনে এখন যেভাবে সিস্টেম করছেন এভাবে করে দেন, এখন আবার অনলাইন করি আবার এটা বন্ধ রাখতেছে। তো এখানে আমাদের দেশের প্রতিটা কাজে যারা আমরা অভিজ্ঞ এবং বড় বড় অফিসে যারা কাজ করেন, সেখানে তো মেইন আমাদের এখানে। আপনার এই যে 1971 সালে আমাদের দেশ মুক্তিযোদ্ধা স্বাধীন করছে, কে হয়তো কে বলে আমি করছি, আমি সব কিছু দেখছি এই দেশ স্বাধীনতার সময়, আপনার দুর্ভিক্ষের সময়, সব কিছু আমার দেখার মধ্যে। তো আমাদের দেশ কেন পারেনি? আমরা যারা বিদেশে যায়, আমি মনে করি আমার দেশের লোক বিদেশ যখন যত, তারা দুর্নীতি ভুলে যায়, তারা রোডে কাজ করে, রাস্তায় কাজ করে, বাজারে কাজ করে, অফিস আদালতে কাজ করে, সব কাজ করে এই দেশে অর্থ পাঠাতে পারে। আমরা এই দেশে যখন চেয়ারে বসি, কোনো অফিস আদালত, আমরা ঘুষ ছাড়া কোনো একটা কাজ আমরা অগ্রগতি হতে পারি না। আপনার এখন কেয়ারটেকার সরকার এখন জানেন আছে, একটা গভর্নমেন্ট একটা আছে এখানে। এই যে গভর্নমেন্ট আপনার কিছু লোক জায়গা চেঞ্জ হইতেছে, আমি দেখছি এক একটা জায়গা ওয়াসা একটা এমডি, ওয়াসা একটা লোক যেতে কত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনি লেনদেন নিতেছে। তো আপনি এগুলো কীভাবে আপনি আমার দেশকে উন্নত করবেন আর নেবেন? তো এইটার কারণে তো জিনিসপত্রের দাম বাড়ে। আপনার এই যে বাজারে পেঁয়াজ, আলু, তরকারি, আপনার কপি কদিন আগে 120 টাকা 200 টাকা তো ফিজ আমরা কিনছি, এখন 30 টাকা 20 টাকা 15 টাকা 10 টাকা তো আসছে বিক্রি করে দিচ্ছে। আমি নানক চক্করের কাছে এখানে আমি প্রতিদিন সকালে আপনার যে উদাহরণ আমরা ওখানে বিমান কীর্তন যাই, ওখানে মধ্যে তো এখান তো আসতে ওই বাজারটার মধ্যে আপনি যে একটা শহর সিটি কর্পোরেশন, এই শহরটার সৌন্দর্য করবে কি সিটি কর্পোরেশন? সিটি কর্পোরেশনের কাজ কি? আমি একটি মেয়রের কথাই বলবো, আমার জানা সত্ত্বে একটা মেয়রে আসছে, তার আগে আসছিল মির্জা আব্বাস, উনি আসছিল হয়তো 1.5-2 বছর আসছিল। উনি যখন আসছিল সিটি কর্পোরেশন কোনো লোক তাকে পছন্দ করে নাই,
যাক বরাবর মেয়র হানিফ সাহেব আসছে, ফরতেই ছিল। আর তারপরে একটা মেয়র আসছে আনিসুল হক। আমি তার জন্য এখনও দরকার, আল্লাহ তাকে যেন আল্লাহ বিস্তর নসিব করে। তার এই উনি আসছে দেশের শহরটারে কীভাবে সৌন্দর্য করব এবং জিনিসপত্র কীভাবে মানুষ কিনে খাইতে পারে, তিনি যে এটার দিকে যে অগ্রগামী হয়েছিল, কিন্তু তাকেও থাকতে দেয়নি। তো যে ভালো কাজ করবে তাকে থাকতে দিবে না, এটা আপনারা জানেন, আমিও জানি। কারণ আমি একটা মার্কেটের নেতৃত্ব দিতে যাই, আমি দেখতেছি এখানে আমাদের দেশের এই সান্দাবাজ, এই যে দেশের সান্দাবাজ চলবে, ফুটপাত, ভ্যান গাড়ি, অটোরিকশা, আপনার কেন এটি চলবে শহরে? আপনার একটা শহরের মুখে রাখতে হবে। তো জিনিসপত্র একটা মাল যখন কিনতে যাবেন, বেচিন্ন হচ্ছে একজন, আমরা কিনতে যাই 100 জন, তো অটোমেটিক তার দাম বাড়বে। তখন আমি যেন সে আনবে, তখন সে এখানে মাছ বিক্রি করবে। এখানে আপনার ঢাকা সিটি যতটি মার্কেট আছে, সবচেয়ে সুন্দর মাছ এবং ভালো মাছ বিক্রি হয় আমার এই মার্কেটে। আমি কিন্তু আমার এই মার্কেট প্রতিটা জায়গার মধ্যে আমি সম্পূর্ণ মিটিং ইয়েতে আমি থাকি। তো আপনার এই আমি যখন বলি আপনি আমার মার্কেটে যেতে থাকেন, আমার মার্কেটটা এখন আপনি ফরিদগঞ্জ মাছ ভট্টার কি সুন্দর করে আমরা রাখছি। মুরগি বাজারটা কিছু অংশ করা হয়েছে, কিছু অংশ বাদ আছে। এই কাজগুলো করবে কি সিটি কর্পোরেশন, তারা করে নাই। তারা কাজ করবে কি ফুটপাত আর আপনার এই যে আপনার ড্রেন। আমি ওদিন একটা মিটিংয়ে সিটি কর্পোরেশন বলছিলাম, আপনি একটা কাজ দেন, আমি বাইরে দেখছি একটা কাজ 5 বছরের মধ্যে টেন্ডার দেবেন। এই রাস্তাটা সে 5 বছরের মধ্যে দেখাশোনা করবে, 5 বছর পর সে আমাকে রাস্তার ট্যাক্সই বুঝে দেবে। এই ড্রেনটা আমাকে 5 বছর, আপনারা প্রতি 6 মাস 1 বছর আর কিছু কাজ করেন, কিছু কাজ পরে আপনাকে টাকা দিচ্ছেন, আপনার ইঞ্জিনিয়ার, আপনি অফিসার ঘুর দিচ্ছেন, আপনি বাস তার বিল ফাঁস করে দিছে। তো আমার দেশে কেন এই শহর সুন্দর কিছু তো আপনার জন্য হইতে পারেনি। ঠিক আছে, আমরা দ্রব্যমূল্যটা করি, যে দ্রব্যমূল্য কথা বলতেছি, এই যে দ্রব্যমূল্য কথা বলে আমি বলছি যে আমার মার্কেটে এই যে মার্কেটের মালগুলো আপনার চাউল একটা জিনিস আপনি দেখেন যে আমাদের তীর কোম্পানি, তারপরে এসআর মার্কেট, যতগুলো কোম্পানি আছে চাউল, তারা কোম্পানির এখন যে ধান উত্তরবঙ্গ বা যে ধানগুলো হইতো, তারা আগে মেইলালারা কিনতো ধানগুলো। এখন যে আমরা কোম্পানি, আমরা যে ধানগুলো আমরা বলতেছেন 10 টাকা, আমি বলতেছি 100 টাকা। তো কাকে দিবে দাম? সে তো আমাকে দিবে। আমি আনি কিনার পর আমি এই চাউলটা কী করতেছি, প্যাকেট বানাইতেছি, 1 কেজি, আধা কেজি, 5 কেজি প্যাকেট বানাই, আমার এটির দাম বিক্রি করে দিতেছি। আপনি কদিন আগে কিছুদিনের মধ্যে আপনার 1 কেজি চাউলের বিক্রি হচ্ছে কত, 6 টাকা, 7 টাকা, 8 টাকা বিক্রি করে বাড়িয়ে গেছে কোম্পানিদেরকে। আমি তো অনেক কোম্পানি আমি কিন্তু এখানে আটক করি স্যার, আমি কিন্তু ছাড় দিই না। আমার এখানে আমার মার্কেটে কোনো অন্যায়, কোনো কম ফসা জিনিস আমি 15 দিনের জন্য দোকান বন্ধ করে দিই। মানুষ জরিমানা করে, আমি জরিমানা করতে দিই না। আপনার জরিমানাটা কাকে দিব? আমি যে বক্তা জরিমানা করে আমি কিন্তু দিই, বক্তার অংশ আপনি দোকান বন্ধ করে দেন, ছিলগালা করে দেন, আপনার এটার সাথে আমি একমত। আপনার জরিমানা করে সরকার, তো আমি জরিমানার টাকা যখন আমি দিই তখন আমার ক্রেডিট বাড়ে, তো জরিমানা দিচ্ছি কী হয়েছে, আর বন্ধ করে দেবেন, আমি একটা আমার গায়ে কালার লাগবে, দাগ লাগবে, তখন আমাকে মানুষ খারাপ বলবে। এই জন্যে জিনিসগুলোর দাম বাড়ে আমাদের দেশের কোম্পানিগুলা। আর আপনি যে মাল, এই কাঁচামালের কথা বলতেছেন, আপনি যখন এটা উৎপাদন হবে তখন এটার কোনো অভাব নাই, এটার কোনো দাম। যখনই আপনার উৎপাদন কম থাকবে তখনই জিনিসটার দাম এটা বেড়ে কিনতে হবে। যে আপনার ধানমন্ডি আর মোহাম্মদপুর বলছেন, এখানে কাঁচামালও যেমনি আমাদের মধ্যে বৈষম্যটা আছে। আপনার হয়তো 1 লাখ টাকা বেতন সারি করেন, আমি 10,000 টাকা বেতন সারি করি, এখানে একটা সমস্যা। ঠিক প্রত্যেকটা জিনিসের মধ্যে এরকম আছে। এই যে টমেটোর কথা, যে টমেটোর 3 রকম টমেটো আছে, আপনার একটা ফার্স্ট আসছে, একটা সেকেন্ড আসছে, থার্ড আছে। যেটা আছে এটারে কম দামে যাতে যা কয় বিক্রি করে দেন, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা বিক্রি করতে পারবো না এখানে। এটাকে আমরা প্রতিটা জায়গাতে আমি বলি। তো আমাদের মেইন হচ্ছে আমাদের দেশের লোক, আমরা যদি যে ছাত্ররা কদিন আগে যে ছাত্ররা কিন্তু আমার মার্কেটও আসছিল, তো তারা প্রথমে একদিনই ঢুকে যান, আমার পরিস্থিতি দেখছে। বক্তার যে আব্দুল মন্ডল সাহেব, যে মন্ডল, উনি খুবই ভালো মানুষ, উনি আমার দেওয়ার পর তোর ওনাদের সাথে পরিচয় করাইলো। পর আমি একটা দোকানে জন্মেছি, পর একটা দোকান আমি 15 দিনের জন্য বন্ধ করেছি, শুধু 1 টুকরা মাংস কম হয়েছে। ওই জন্য আমি বলছি না, আপনি জরিমানা করলে আমি আপনার সাথে থাকতে পারবো না এখানে। আর ছাত্র আমি দিতে থাকবো না, আমি কম দিচ্ছি 1 টুকরা, আমি দোকান বন্ধ করে দেবো আমি এখানে। তো তারপর সাথে দোকানটা বন্ধ করে দেওয়ার পর আমার দোকানে অফিসে গেলে বসলো, আমার সাথে কথা বলে বললো, আঙ্কেল আমরা আর আপনার মার্কেটে আসবো না, আপনি যে পরিস্থিতি রাখছেন না এখন, না আমার জন্য দোয়া করো, আমার এই মার্কেট আমি সুন্দরভাবে রাখতেছি। আমার এই মার্কেট কমিটিটা খুবই সুন্দর একটা কমিটি, কোনো দুর্নীতিবাজ নেই, আমি এখানে কোনো কাজ করি না। তো আমার স্যার, আপনারা যদি এই দিকে দেন, আমাদের দেশ ইনশাল্লাহ, আমাদের দেশের মানুষ কর্মটল এবং আমাদের দেশের মানুষ কর্ম করতে পারে। আর যে কৃষক আছে, আপনারা যদি এই যে কৃষকরে লোন দেন,
আপনার স্যার আমার তো ভালো, আমি কৃষক, আমি লোন পাই না, কিন্তু উনি অফিসার, উনি লোন নিয়ে গেছে। ওনার জমিও নাই, কিন্তু কত একর জমি দেখাই দিছে, ওনাকে লোন দিয়েছে। আর আমার 2 একর 5 একর জমি আছে, আমার পায়ের তাল্লা জুতা ক্ষয়ে গেছে, আমি লোন পাই না। তো এই জন্য আমাদের দেশের এই পরিস্থিতি। যদি আমরা সবাই মিলিয়ে আমাদের এই দেশটাকে গঠন করি, আমরা যদি থাকি, ইনশাল্লাহ আমাদের দেশ আরও বহুত আগে সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে আমাদের দেশ অগ্রগামিতে আমি মনে করি। আমাদের দেশ বাইরের দেশে আমরা যারা এই ব্যবসা বাণিজ্য করছি এবং সার করে আমাদের দেশের, আমরা বহুত আগে আমাদের দেশ, আমি বলি তো আমাদের দেশ, আমি তো অনেক সময় আপনার এখানে কে করেন আমি জানি না, আমি অনেক সময় জিয়া রহমানের জন্য অনেক দোয়া করি এবং ইয়ে করি, যে আমি মনে করি জিয়া রহমান যদি এই দেশে মাসে থাকতে দেশটা আরও উন্নত দেশ, আমার দেশ সাথে সিঙ্গাপুর সারে আমার দেশ চাইতো। আমি অনেক সময় এই কথাটা আমি অনেকখানে বলি। তা আমরা তো সেরকম কাজ করি না। আর আমি চিন্তা করি কি, আমি কিভাবে কামাই নিব, কিভাবে আমি বাড়ি গাড়ি করবো, আমার লগে যার আমার ভাই বারাদার আত্মীয় স্বজন আছে, আমার পাড়া প্রতিবেশী, তারা কি খায় কি চলছে, আমি ওটা চিন্তাও করি না স্যার। তো স্যার আমরা এতটুকু আপনাকে আসসালামু আলাইকুম। রহমান সাহেবকে এবং উনি অভিজ্ঞতার কথা বললেন এবং সমস্যাগুলোর কথাও বললেন। আমি 2-3টা জিনিস একটু উল্লেখ করতে চাই। একটা হচ্ছে, আমরা দেখছি যেমন এখানে আমাদের জাস্ট পার্শ্ববর্তী দেশ ভারতেই আছে যে কোন শহর এলাকায় কত টাকা প্রফিট করে ফিক্স করা, এটা আইন করা। যেমন ধরুন আমরা পুরো শহরে দেখছি 15% ফিক্স করার জন্য। 1 টাকাও আপনি কোনো দোকানে বেশি পাবেন না, 1 টাকাও কম পাবেন। পুরো শহরটাকে একই রকম, মুম্বাইতে একই রকম করা আছে। কিন্তু ঢাকা শহরে কিন্তু সরকার এইভাবে কোনো রেট নেই যে আপনি কি 100 টাকা দিয়ে 200 টাকা বেচবেন, নাকি 100 টাকা মানে 115 টাকা বেচবেন, এটা কিন্তু কোনো ফিক্স রেট নেই। গভর্নমেন্টের দিক থেকে কোনো রেট নেই যে আমি প্রফিট কত করবো। আমি 20 টাকা দিয়ে কিনে এনে বগুড়া থেকে আমি ঢাকায় যদি 100 টাকা বেশি, তাহলে কেউ নিশ্চিত করতেছে না বা কেউ ওটা চেক করতেছে না। আর 2টা পয়েন্ট একটা ইয়ে করে আমরা চেক করছি আজকে, মানে আমরা গতকাল এবং আজকে আমরা চেক করলাম যে চাঁদাবাজিটা কত হয়। চাঁদাবাজির সাথে আমার পরিচয় হয়েছে যমুনা ব্রিজ দিয়ে। এর আগে আমি চাঁদাবাজি সম্বন্ধে জানতাম না। যমুনা ব্রিজের যখন ফিজিবিলিটি স্টাডি করতে যাই, তখন প্রথম আমি চাঁদাবাজি দিয়েটা পাই যে ঢাকা থেকে যখন গাড়িগুলো বগুড়া যাইতেছে বা রংপুর যাচ্ছে, তারা কত কী করে। আমি তখন দেখতে পেলাম যে ডাইন পাশে ড্রাইভারটা বসে থাকে, বাম পাশে তার হেল্পার থাকে। হেল্পারের হাতের মধ্যে ওনার 20 টাকার কতগুলো নোট রাখেছে। নোট রেখে যেখানে যেখানে মূল শহর যে জায়গাগুলো আছে, যেমন ঢাকা থেকে আপনার মানিকগঞ্জ, এগুলো তখন তো আমি ইয়ের কথা বলতেছি আরিচার দিক থেকে, আরিচা দিয়ে 20 টাকার একটা নোট বের করে দেয়, একটা লাঠি উঠায়, লাঠিটা দেখলে সে 20 টাকা বের করে দিয়ে বসে থাকে। তারপরে ওই পারে গেল নগর বাড়ি থেকে আরম্ভ করে একদম বগুড়া রংপুর, শুধু মেইন শহরগুলিকে 20 টাকা করে দিত একটা ড্রাইভার, অর্থাৎ একটা ট্রাকের ড্রাইভার। সেটা এখন যেটা আমরা তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে প্রতিটা জায়গায় 200 টাকার মতো করে দেয় একজন ড্রাইভার। তার মানে আমি এখান থেকে যদি বগুড়া যাই, তার সর্বোচ্চ আমার 1000 টাকা চাঁদা হয়। আর ট্রাকটাতে 10 টন যদি মাল আনে, তাহলে 10,000 কেজিতে সে 1000 টাকা চাঁদা দিচ্ছে, অর্থাৎ তার প্রতি কেজিতে 10 পয়সা পড়ছে। আমার হিসাবে বাংলাদেশে কোনোখানে এখন পর্যন্ত 1 কেজির উপরে 50 পয়সার বেশি চাঁদা হয়। কিন্তু আমরা 20 টাকা টমেটো আমি বগুড়া থেকে ঢাকা এনে 100 টাকা বেচতেছি, এবং আমি বলতেছি যে আমার চাঁদাবাজি হচ্ছে। এবং এটাকে আমি বলবো যে ব্যবসায়ীরা সবচেয়ে সফল। মানে এটা মানুষ এতটা খাইছে, এতটা গ্রহণ করছে যে কেউ এই সম্বন্ধে প্রশ্নই করে না যে আসলে কত টাকা হচ্ছে। চাঁদাবাজি যেগুলো সেগুলো শহর এলাকাতে হচ্ছে অন্য, যে আপনি একটা বাড়ি বানাবেন 15 লাখ টাকা দেবেন, 20 লাখ টাকা দেবেন, সেটা ভিন্ন জিনিস। আর এদের এত চাঁদা দরকার হচ্ছে না কেন? আপনি ধরেন দৈনিক 2500-3000 ট্রাক আসবে, 4000 ট্রাক আসবে, তাহলে যেমন যমুনা ব্রিজে এখন প্রায় 7 থেকে 8,000 গাড়ি পার হয়। তাহলে 7 থেকে 8,000 গাড়ি যদি আমরা প্রায় এর মধ্যে যদি আমরা 30% ট্রাক ধরি, তাহলে প্রায় 3000-এর মতো ট্রাক আসবে। আর 3000 ট্রাক থেকে যদি আমি 1000 টাকা করে নিই, তাহলে আমার 30 লক্ষ টাকার উপরে একদিনে আয় ইনকাম হচ্ছে। এই টাকাটা নেয় কীভাবে? এই টাকাটা নেয় হলো সমিতির নামে, ওই যে ট্রাক বাস ট্রাক চালক সমিতি এবং মালিক সমিতির নামে এই টাকাটা তারা নেয়। সরকার থেকে তারা এইবার বৈধ করে নিয়েছে, আমি গতবার যে মিটিং হচ্ছে সেখানে দেখলাম। তো এটাকে আমরা কিন্তু অনেক বেশি পপুলারাইজ করছি। আমি বলবো যে এটা সরকারিভাবে এবং ব্যবসায়িক সমিতি এরা মিলিয়ে কিন্তু এটা সবাইকে গ্রহণ করছে যে চাঁদাবাজির জন্য এটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আসলে বিষয়টা মোটেই তা না। আমি এটা কিন্তু
সবসময় বলে আসছি এটা। আরেকটা সিন্ডিকেটের ব্যাপারে আমার আপত্তি আছে, কারণ এই সমিতির সাথে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে আমি যখন বিভিন্ন গবেষণা করতে করছি, যেমন আমাদের যে বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, এদেরকে যখন আমি বিআইডিএসের সাথে কাজ করছিলাম তখন আমি এদের সাথে ইন্টারভিউ করেছি যে কীভাবে একটা, উনি যেটা বলতে একটা সিস্টেম চালু করে দেয়, অর্থাৎ শুধু বাস থাকবে এক কোম্পানি, অর্থাৎ সেটা সরকারিভাবে একটা ফিক্স করে দেওয়া হবে যে তুমি যেই বাস কিনবে সে ওখানে দেবে। এখন যেরকম উবার চালিয়ে গেছে, উবার কিন্তু উবারের থেকে রেজিস্ট্রেশন নিয়ে ওরা নিজেরা চালাচ্ছে। তো এটা আমাদের এখানে এখনো ইয়ে করা যায়নি, যেটা বললাম যে এই সিন্ডিকেটের বিষয়ে কিন্তু মানে তফাৎ আছে। একটা হচ্ছে সিন্ডিকেট আসলে আছে কিনা, সিন্ডিকেট যেমন আমি চিটাঙে কয়েকদিন আগে দেখলাম কেউ বিদেশ থেকে যদি চিনি আনার চেষ্টা করে বা ইয়ে করে এখানে আনতে দেয় না, যেটা আপনি উনি বলতেছেন যে আমরা সবাইকে ওপেন করে দিচ্ছি না কেন। আগে তো সবাই, যেমন পুরান কাপড় মনে করেন, আগে আপনার মনে আছে যে পুরান কাপড়গুলো যে এখানে আনতো, এরা যে দরকার হচ্ছে সেই বিদেশ থেকে আনতে পারতো, এনে কিন্তু আমাদের বাংলা কি বলে যে ইয়েতে গুলিস্তানের যে মার্কেটটা বঙ্গবাজারে কিন্তু বিক্রি করতে পারতো। এখন এরা কি করতেছে যে ওই জাহাজের যদি আপনি চিনি আনেন তাকে চিটংয়ে আনলোড করতে দিচ্ছে না কেউ, যেমন অ্যাসালম দিচ্ছে না বা ইয়ে দিচ্ছে না। আমি একদিন এটা প্রথম যে এত শক্তিশালী আমি জানতাম না, তো আমি একদিন কক্সবাজার থেকে চিটং আসতেছি, চিটং থেকে আমি ফ্লাইটে করে ঢাকায় আসবো, কক্সবাজার কাজ ছিল, চিটং কাজ ছিল। হঠাৎ করে দেখি আমি সৌদিয়াতে আসতেছিলাম, হঠাৎ করে দেখি শহরে ঢুকতেছে, এই সময় বলছে না বাস আর যাবে না। কেন যাবে না? বলছে না অ্যাসালামের লোকেরা আমাদের বাসকে আর নিতে দিচ্ছে না। তো কেন নিতে দিচ্ছে না? কয় না সৌদিয়াকে অ্যাসালামের কাছে বিক্রি করে দিতে হবে। আমি এটা কি ধরনের কথা? আপনার বাস আপনি চালাবেন কি চালাবেন না আপনি সিদ্ধান্ত নেন। বলছে না এটা অ্যাসালাম বলতেছে যে ওদের বাস আমাদের এগুলো দিয়ে দিতে হবে, ওদের মানে আমরা চালাইতে পারবো না বাস, আপনারা এখানে নেমে যাইতে হবে। মানে এটা বলে তখন আমাদের ইয়ে করলে আমরা পরে চিন্তি নিয়ে আমি আবার সেই যেখানে যাওয়ার কথা ওখান থেকে গেলাম। তার মানেটা কি? এটাকে আরেক ধরনের প্রেশারাইজ করা, যে মানুষ যে উন্মুক্ত বাজার আমরা বলতেছি, কিন্তু সেই উন্মুক্ত বাজারকে সিন্ডিকেট তো আসলে করা যায় না। এটা কিন্তু গভর্নমেন্টের কিন্তু ইন্টারফেয়ার করার কথা, যে তারা কীভাবে কেন দিবে না বা কেন আনতে দিবে না। যেমন উনি এটা হয়তো জানেন, হয়তো উল্লেখ করতে ভুলে গেছেন। আমি যদি আজ বগুড়া থেকে যাই একটা মনে করেন টমেটো আনি, আমি কি কারণ বাজারে বিক্রি করতে পারবো? উত্তর হচ্ছে না, আমাকে এই গাড়ি মানে এই মাল বিক্রি করতে দিবে না কারণ বাজারে। কেন? কারণ বাজারে যারা ফিক্সড ইয়ে আছে, লোক আছে, ব্যবসায়ী, ওদের ছাড়া অন্য কারো থেকে মাল আনাও যায় না, নেওয়াও যায় না, ওখানে কিন্তু বিক্রি করা যায় না। কিন্তু এটা তো আমি ভারতে দেখি না বা পাকিস্তানে দেখি না এই ধরনের সিস্টেম হয়। যার দরকার, যে কৃষক যদি সে মনে করে যে না আমি আমার টমেটোগুলো নিয়ে ঢাকার কাউরেন বাজারে বিক্রি করবো, অসুবিধা কি আছে? কিন্তু সেটা এখানে করতে দিচ্ছে না। এখানে আরেক ধরনের ব্যারিয়ার তৈরি করা হয়েছে। এটা কিন্তু কোনো আইনের মধ্যেই পড়ে না, কিছুর মধ্যেই পড়ে না, কিন্তু এটা তারা করতে দেয় না। তো এই যে কম্পিটিশন যেটা আমরা বলতেছি, আসলে তো কম্পিটিশন নাই, এটাকে ডিস্টর্ট করে ফেলা হয়েছে, মার্কেটটাকে ডিস্টর্ট করা হয়েছে। এখন আমরা ইকোনমির সাপ্লাই বলি, ডিমান্ড বলি, বিভিন্ন রকমের ইয়ে করি, এগুলোর সাথে এটা কিন্তু কোনো সম্পর্কই নেই। তার মানে এখন এটা কি আছে, মজার ব্যাপার এখানে একটা আছে। আমরা যারা একাডেমিশিয়ান আমরা বলি এটা কি আছে, এটা কিন্তু আমাদের ইকোনমিক্সটা কিন্তু এখনো কোনো ফিগার আউট করেনি। এটা কি মানে বাংলাদেশে এটা কি অর্থনীতি চলতেছে, এই যে আমাকে বাজারে ঢুকতে দিচ্ছে না, আবার একদিকে আমরা বলতেছি এটা ক্যাপিটালিস্ট ইকোনমি চলতেছে, আমরা মুক্ত বাজার অর্থনীতি চালাচ্ছি। আসলে কি এটা মুক্ত বাজার আছে? তার মানে এটা হলো কন্ট্রোল অ্যাকচুয়ালি মার্কেট। এখন কন্ট্রোল মার্কেট বলতে আমরা রাশিয়ান অর্থনীতিটা বুঝতাম আগে, যে কন্ট্রোল ইকোনমি থেকে, যে সরে, কিন্তু এখানে সেটাও নাই। তার মানে এটা আরেক ধরনের জিনিস তৈরি হয়েছে, যেটা এই এই মানে মার্কেটটাকে অপারেট করতে দিচ্ছে না, মানে অর্থাৎ কম্পিটিটিভ মেথডে আমরা এখানে অপারেট করতে পারতেছি না। আপনি দেখবেন যে ও আমাকে একদিন বলতেছিল কোথায় যেন ইয়ে থেকে রাজশাহী থেকে সে আম নিয়ে আসতেছে, মানে তার কনজামশনের জন্য আনতে, বিক্রির জন্য না। সে কত এক ব্যাগ না এক বস্তা না দেড় বস্তা এরকম, হ্যাঁ 2 মনের মতো আনা আনছে। এখন তার এটা নামাতে দিচ্ছে না এখানে ঢাকা, অর্থাৎ তারা মনে করতে যে আমটাই না সে বিক্রি করবে। মানে আমরা কত সুন্দর মুক্তবাজার অর্থনীতিতে আছে, এখন এটা দিয়ে বোঝা দেয় আর কি। আপনি বাড়ি থেকে যদি আমও আনতে চান, আপনাকে আইনে ঢাকায় ইয়ে করতে পারবেন না, আপনি নামাতেই দিবেন এটা। তারপরে আমার আরেকটা মনে আছে যে আপনার ওই যাত্রা বাড়িতে দেখছি যে আপনি মাল উঠবেন, কেন আপনি ধরতে পারেন না, রাখেন আপনি ধরতে পারেন কেন, কেন এটা আমরা আপনি উঠেলেও আমার 200 টাকা দেবো লাগবে। আরে বাবা, এটা কি ধরনের কথা? আমি আমার ব্যাগ বাসের মধ্যে উঠাবো, আমি আপনাকে টাকা দিতে যাবেন, কেন আপনি যদি নিজেও উঠান আমাদেরকে 200 টাকা দিতে হবে। এটা কিন্তু আমাদের, তার মানে এটা কি ধরনের অর্থনীতি চলতেছে?
আমরা একদিকে বলতেছি মুক্ত বাজার অর্থনীতি, একদিকে বলতেছি মানে সব কিছু ফ্রি, যে যেমন মুভমেন্ট করতেছে এটা করতেছে। আমি এটা বলবো যে মানে ডক্টর বদরুদ্দোকেও বলবো যে আপনারা এখন আসল ভিতরে ঢোকার চেষ্টা করেন। আপনার ম্যাক্রো ডেটা এক জিনিস, এবং ম্যাক্রো ডেটা হচ্ছে আমাদের দেশে একদম ডিস্টর্টেড ডেটা। এটা আসলে ইট ডাজ নট এক্সপ্লেন এনিথিং। এটার সাথে আমার অপারেশনাল প্রসিডিউর যেটা আমরা যে মাঠে ময়দানে যেটা ঘটতেছে, আমি তো কোনো ইকোনমিস্টটাই দেখি না যে কারণ মেজারে বসে আছে। লেট হিম স্টে দেয়ার ফর 3 days, লেট হিম স্টে। আমি তো কাউকে পাই না, কোনো সময় ফিল্ডে যায় না। তাহলে এরা ফিল্ডে যারা মানুষের সাথে কথা বললে না জানতে পারবে। আপনার জায়গা ইয়েতে বসে ইয়েতে ওই কী বলে যে বগুড়াতে যে বসে থাকেন আপনি 3 দিন দেখেন যে ওখানে আসলে মার্কেটটা কীভাবে অপারেট করতেছে। আর আমাদের সমাজ বিজ্ঞানীরা তো ওনাদেরকে তো খুঁজে পাওয়াই মুশকিল আর কি, ওনার কোথায় আছে এটা খুঁজে পাই করতে হবে। হ্যাঁ, তো এখন এই জিনিসটা হচ্ছে ব্যাপার। আমি যেটা বললাম যে আমি তো টেকনাফ থেকে এই যে ওনাকে যেটা বললাম যে আমি দাঁড়াই দেখতেছি, আমার কাছে 100 টাকা চাইছে, আমি নিই না, আরেকজনে নিই, তৃতীয় জনের সাহেব 2 কেজি দেন। আগে ওই যে আমাদের প্রফেসর সাহেব যেটা বলে আগে আমাকে 2 কেজি দেন, তখন ওই যে 2 কেজি দেন 150 টাকা সে দাম যেটা সে ওটা সে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো এখন তার একটা এক্সপেকটেশন ডেভেলপ করছে, আচ্ছা তাহলে তো আমি এই দামেই বিক্রি করা যাবে, আমি দাম কমানো করি। কিন্তু কর্মচারী আছে ওই ইয়ে যে মানে কি বলে যে আমাদের লুৎফর এসে দাম দেয় করে এত কম দামে বিক্রি করতে বলছে, আরও বেশি বেচা যায়। ওর একটা ধারণা হলে যেন তাইলে স্যারে তো টিকিট দিচ্ছে আরও বেশি বেচা যায়। তাহলে এইভাবে সবাই আমরা যদিও বলতেছি এটা অপারেশন আছে মানে কম্পিটিটিভ মার্কেট, আসলে কোনো কম্পিটিশন আছে কিনা এখানে আমরা ডিস্টার্ব করে ফেলছি। এখন শুধু আমার ইয়েকে দোষ দিলে শুধু লাভ, এটা কিন্তু মাইক্রো লেভেলে এই জিনিসটা ডিস্টার্ব হয়ে গেছে। আমি দেখছি যে গ্রামের বাজারে আমি দেখছি এরকম যে তারা এসে বলতেছে এইগুলো এই কয়টা আপনি দেখাচ্ছেন, এগুলো কারো কাছে বিক্রি করবেন না, এটা বিক্রি হয়ে গেছে। ও কিন্তু জানে না, কে জানে না যে কৃষকটা বিক্রি করতে আসে সে জানে বিক্রি হয়ে গেছে, এই বাবা আঙুল দিয়ে দেখাচ্ছে এত ওদের এগুলো বিক্রি হয়ে গেছে। কোথায় বিক্রি হয়েছে কে, অর্থাৎ সে অলরেডি একটা লোকে পাইকারের সাথে কন্ট্যাক্ট করছে যে তুমি আমার মার্কেট থেকে যদি এগুলো নিতে চাও তাহলে এত করে নিতে হবে। এখন ওরে আবার এরকম যখন কৃষকদের পরে দিচ্ছে, ওই লোকের টাকা নিয়ে কিন্তু মাল নিয়ে চলে গেছে, এখন ওরে সারতেছে তুমি এত টাকা নাও, তুমি এত টাকা, তুমি এত টাকা। এটাও কিন্তু আমি দেখছি মার্কেটে, মানে স্মল যারা প্রডিউসার তাদের মালগুলো তো নর্মালি আমার গ্রামের বাজারে কী করে এমনি ওপেনলি বিক্রি করতে দেখি, কিন্তু সেখানেও আমি এই ঘটনা দেখছি যে একজন লোক এসে বলতেছে না এইভাবে দেখাইছে, দেখাই বলতে তোমাদের এগুলো বিক্রি হয়ে গেছে, ওরা জানে না কার কাছে বিক্রি করছে, কত টাকায় বিক্রি করছে। তারপরে ওই লোক আসে যে যার কাছে বিক্রি করছে সে এসে সবগুলো মাল নিয়ে চলে গেছে, এখন এর এবার টাকা সারতেছে, এখন তুমি এত টাকা, তোমার কত এত, তোমার কত এত, অর্থাৎ ও তার ইচ্ছা অনুযায়ী দাম দিচ্ছে। এটাকে আমরা কখনো কম্পিটিটিভ মার্কেট বলতে পারি না। আমার মনে হয় আমরা তোমাদের আর যদি কারো প্রশ্ন থাকে ডেফিনেটলি আছে। হ্যাঁ, শিওর শিওর, একটু ছোট করেন কেন ওনার আরেকটা মিটিং আছে। আমার মার্কেটে সম্পূর্ণ মূল্য তালিকা এভাবে লেখা আছে। ভেরি গুড। আমার মার্কেটে যত জিনিস আছে মার্কেটে চাল ডাল তুমি এটা দেখাবো এভাবে আমার মার্কেটে সম্পূর্ণ কিন্তু মূল্য তালিকা, কিনা কত বেচা কত আমার মার্কেটের মূল্য তালিকা। ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর একটা মালের কথা বলছেন, কিন্তু এই যে যারা কারণ বাজার আড়ত আছে, আপনার যারা যত মাল উৎপাদন হয় কৃষক, তার আগে তারা টাকা দিয়ে দেয়, টাকা নিয়ে নেয়। আর আপনি কিছু না বলছেন না মাল আমি ওখানে আমার মার্কেট ধরুন আমি সভাপতি, এখানে মাল যাওয়ার আমি দিব আপনাকে, আর আমার কাছে তখন সম্পূর্ণ মাল আমি নিয়ে নিই, আপনার কাছে বিক্রি করি। এইরকমই এখন হচ্ছে। আচ্ছা, তোমাদের আর কারো প্রশ্ন আছে কিছু? এই বিশেষজ্ঞরা তোমাদের কোনো প্রশ্ন আছে কারো? গবেষকেরা কি খুশি শুনে সব? এই অর্থনীতিবিদ কি অবস্থা বলো? ঠিক আছে, হ্যাঁ জোরে একটু মানে রেকর্ডের জন্য বিষয় যেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা মাইক্রো ইকোনমিক্স, যে দুইটা পুরোটাই কন্ট্রোলেবল, আবার কন্ট্রোলেবল যদি এফিসিয়েন্ট গভর্নমেন্ট সিস্টেম আমাদের, যেটা আমাদের গভর্নমেন্ট এফিসিয়েন্ট না, সো পুরোটাই আসলে ওইভাবে পলিসি ওরিয়েন্টেড করে ইমপ্লিমেন্ট করা যায়। সেই ক্ষেত্রে ওয়ান অফ সলিউশন সেটা হয় কিনা না, সেটা হচ্ছে যে আমাদের ল্যান্ড যেটা আছে সারা দেশে, আমাদের 8 লক্ষ হেক্টর জমি আছে যেটা খুবই উর্বর বাট কমপ্লিটলি আনইউজড। যেখানে আমার প্রোডাকশন যদি বেশি হয়, অবশ্যই প্রোডাকশন যদি বাড়ে প্রাইস অটোমেটিক কম। আমার প্রোডাকশন কি লিমিটেড কিনা,
যে ল্যান্ডটা প্রপারলি ইউজ না করে আমার প্রাইসের দিকে আমি মনোযোগ দিচ্ছি, অথচ যদি প্রোডাক্টিভিটি বাড়াই দিতে পারি টেকনোলজি ইউজ করে, তাহলে অটোমেটিক সেটা কমতে পারে। সেই জায়গাটাতে একটা গ্যাপ রয়ে গেছে কিনা। আরেকটা হচ্ছে ওভার দ্য ইয়ার্স আমাদের এগ্রি প্রোডাক্ট যেটা আছে সেটা এক্সপোর্ট হচ্ছে, যেমন গত বছর ইয়ার অন ইয়ার যদি 13.4% এক্সপোর্ট বাড়ছে, সবজি মাছ মাংস এটা। তো এই যদি এক্সপোর্ট যদি অ্যাট দ্য সেম টাইম বাড়তে থাকে আমার, তো লোকাল মার্কেটে যে ডিমান্ডটা সেটাকে সে কভার আপ করতে পারবে না। তো এই যে ল্যান্ড ইউজ না করা প্রপারলি এবং এক্সপোর্ট অ্যাট দ্য সেম টাইম বেড়ে যাওয়া, তাহলে মার্কেটে তো অটোমেটিক কম্পিটিশন বাড়তেছে। কম্পিটিশন ইফেক্টটা আমি প্রাইসে পাচ্ছি। এই প্রাইস আবার আমি আনকন্ট্রোলেবল, কারণ কি ম্যাক্রো ইকোনমিক্স আমি যেহেতু এফিসিয়েন্ট গভর্নমেন্ট সিস্টেম নাই আমাদের, সো এই জায়গাটাতে আপনাদের মানে স্টাডি গ্যাপ রয়েছে কিনা এটা একটু কাইন্ড বা এটা কিভাবে আমরা মিটিগেট করতে পারি। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে ওই যে আর কারো কোনো মন্তব্য আছে? তুমি কিছু বলবা বিপ্লবী? কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? সব মোটামুটি কাভার হয়েছে? আচ্ছা, সমাজ বিজ্ঞানীদের কোনো ইয়ে নেই, মতামত নাই? আচ্ছা, তাহলে আমরা মনে হয় একটু উত্তর ঠিক না, উনি দেবে। আমি একটু ইয়ে করি, তাহলে আমি ডক্টর বদরুলকে একটু বলবো যে আপনি এগুলো আমাদের সবগুলো কোশ্চেন না, কিছু অবজারভেশন, কিছু ইয়ে, সুতরাং আপনি কুইকলি জাস্ট মানে ব্রিফলি বলতে পারেন আর কি, যে আপনার রেসপন্স যেটা করা আর কি। আচ্ছা, প্রথমে বলে নেই যে অন বিহাফ অফ দি এডিএস আজকের প্রেজেন্টেশনটা কিন্তু কোনো মাইক্রো স্টাডির উপর। দিস ইজ জাস্ট টু গিভ অ্যান ওভারভিউ অফ দ্য রিসেন্ট প্রাইস হাইক সিচুয়েশন ইন বাংলাদেশ। এখানে আমরা অ্যাভেলেবেল অল ইনফরমেশন ইনক্লুডিং মাইক্রো লেভেল ডাটা, যেখানে আমাদের বিআইডিএসএস কিছু স্টাডি আমরা ইনক্লুড করেছি, দেখার চেষ্টা করেছি অ্যাকচুয়াল ফেনোমেনাটা কি, এবং এখান থেকে আমরা ডিসকাশন বা আলোচনার মাধ্যমে কোনো পলিসি নির্ভর কোনো ইনফরমেশন গভর্নমেন্ট বা নীতি নির্ধারককে পৌঁছে দিতে পারে কিনা। এখানে কিছু জিনিস আমি জাস্ট হাইলাইট করতেছি। স্যার মেনশন করেছে, যেটা আমি পিন পয়েন্ট হিসেবে নিয়েছি, যে হোর্ডিং অ্যাজ কনজিউমার লেভেল, এটা কিন্তু আমরা হিসাব করি না। কারণ আপনি দেখেন যে কিছুদিন পর আমাদের আসতেছে, তার আগে কিন্তু প্রাইস আবার একটা বিশাল জাম দিল। কারণ আমি নিজেও, আমি আজকে আমার যে মেড রান্না করে তারা বলতেছি যে জানুয়ারি 10 পার হলে কিন্তু আমার নখ দিতে হবে, কারণ আমি ওই যে ছোলা আলু পেঁয়াজ এগুলো 5 কেজি করে ওট করে রাখবো অন্তত প্রথম 10 দিন। হ্যাঁ, রমাদানের প্রথম 10 দিনে আমরা জানি খাদ্য দ্রব্য মূল্য যেগুলো হচ্ছে রমাদান টাইমে স্পেসিফিক্যালি রমজানের মধ্যে যে দ্রব্যগুলো আমরা বেশি খাই সেগুলোর দাম কিন্তু বেড়ে যাবে। আবার 10-15 পরে আবার মার্কেট একটু রিল্যাক্স হয়। তাহলে হোর্ডিং অফ দ্য কনজিউমার, দ্যাট ইজ ওয়েল পয়েন্ট টেকেন। এটাতে বাংলাদেশে এখনও স্টাডি হয় না। হ্যাঁ, স্টাডি আমার জানা মতো হয় না। সো এটার উপর কাজ করার অপশন আছে। রুরাল ইনফ্লেশন ইজ হাই, এটা বিআইডিএস স্টাডি তো আমরা পেয়েছি, এবং রিসেন্ট বিবিএস ডাটাও বলতেছে যে রুরাল ইনফ্লেশন হাই। তাহলে ইকোনমিক্স এবং সোশ্যাল ডাইমেনশন স্যার যেটা বললো যে আমাদের হিসাব অনুযায়ী আরবান ইনফ্লেশন হাই হওয়ার কথা, কারণ রুরালে তো সে প্রডিউসই করতেছে লো প্রাইস দামে, ওখানে খেতে পারতেছে, ওখান থেকে যখন মার্কেটে আসতেছে আপনি চাঁদাবাদি বলেন, ট্রান্সপোর্ট কস্ট, হ্যাঁ, স্টোরেজ কস্ট, হ্যাঁ, সব মিলে কিন্তু দামটা বাড়তেছে। তাহলে রুরালের কেসটা কি? দেয়ার ইজ সামথিং উই নিড টু ইনভেস্টিগেট মোর। একটা জিনিস সাজেশন হিসেবে এসেছে, সেটা হচ্ছে প্রাইস কমিশনের কথা। প্রাইস কমিশনের কথাও গভর্নমেন্ট ভাবতেছে, আমি জানি না কমিশন এই গভর্নমেন্টের আমলে হবে কিনা। মহার্ঘ ভাতা আমি একমত, কারণ আপনি যখন সিগন্যালিংটা দিবেন যে মহার্ঘ ভাতা আসতেছে, গত সপ্তাহ থেকে শুনতেছি, ভাতাটা কিন্তু পাবে শুধু সরকারি অফিসিয়ালসরা। আপনি দেখেন, আমিও ইনক্লুডেড, আমিও মহার্ঘ ভাতা, আমিও খুশি যে বৈশাখী ভাতা দিতেছে, 2টা গভর্নমেন্ট ঈদ বোনাস দিতেছে, এখন মহার্ঘ ভাতা দিবে, ভাতা আসতেছে। এই ভাতার সিগন্যালিং যখন যাবে, তাহলে ভাতা পাইতেছে কত? যে 7 থেকে 8 লক্ষ জনগণ বাংলাদেশে যারা সরকারি চাকরি করে। হ্যাঁ, আপনার ফার্স্ট ক্লাস থেকে আপনি বলেন 20-22 গ্রেড পর্যন্ত, তাহলে বাকি যাবে। কিন্তু সিগন্যালিংটা কিন্তু চলে যাইতেছে যে জনগণের হাতে টাকা চলে আসছে মহার্ঘ ভাতা, তাহলে দে উইল গো অ্যান্ড এক্সপেন্ড। কিন্তু গার্মেন্টস কর্মীরা তারা কি মহার্ঘ ভাতা পাবে?
যারা লেবার রাস্তাঘাটে কাজ করতেছে পাবে না। তাহলে এই যে আমি সিগন্যালিংটা দিতেছি, এটা মহার্ঘ ভাতা যেদিন আমাদের অ্যাকাউন্টে ঢুকবে তার 7 দিন আগে থেকে জিনিসপত্রের দাম বাড়বে। আমরা হয়তো অ্যাডজাস্ট করতে পারবো যারা পাচ্ছি বেনিফিট, কিন্তু আমাদের এই খুশির ইফেক্টটা পড়বে কিন্তু লো অ্যান্ড মিডল ইনকাম ফ্যামিলি যারা পাচ্ছে না। হ্যাঁ, সুতরাং এই দিকটাও ভেবে দেখার অনেক বিষয় আছে। সরকারের অনেক ইনসেন্টিভ, কিন্তু আমাদের ইকোনমির জন্য ইনসেন্টিভাইজ নাও হইতে পারে, এটা একটা। প্রোডাকশনের কথা আসছে, একজন পার্টিসিপেন্টস বললো, আমি নামটা আর ইয়েটা জানি না, কোনো অর্গানাইজেশন থেকে প্রোডাকশন লিমিটেড, এটা আমরা সবসময় বলতেছি যে গভর্নমেন্ট যদি একটা প্রোডাকশন পুশ দিতে পারতো। প্রোডাকশন পুশটা দেবেন, আমাদের অনেক খাস জমি আছে, আনএভেল ল্যান্ড রয়েছে, ওগুলো আনইউজ ল্যান্ড বেশি, সেগুলোতে প্রোডাকশন করে নেয়। হ্যাঁ, পয়েন্ট আউট যথাযথভাবে বলেছেন যে ভেজিটেবল আমরা কিন্তু এক্সপোর্ট করতেছি। বাংলাদেশে ভেজিটেবল এক্সপোর্টিংয়ের ক্ষেত্রেও আমি যদ্দূর জানি গত 1-2 দিন আগে আমি দেখতেছি র্যাঙ্কিংটা মেবি থার্ড। এটা গত 2 থেকে 3 সপ্তাহ আগে ডেইলি স্টার প্রথম আলোতে আসছিল যে বাংলাদেশ ভেজিটেবল প্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু 3rd র্যাঙ্কিংয়ে চলে আসে, এবং ফিশের ক্ষেত্রে আমরা প্রোডাকশনের ক্ষেত্রে 1-এ চলে আসি। আগে 2nd-এ ছিলাম, চায়নাকে আমরা পুশ করে এখন 1-এ চলে আসি। তার মানে আমরা কিন্তু বাইরে এক্সপোর্টও করতেছি। তো এই জিনিসগুলো মাথায় রাখার ব্যাপার আছে। আর এখানে আমাদের মোহাম্মদপুর থেকে যে আসছেন, তো মোহাম্মদপুর থেকে যে ভাইয়া আসছেন, উনি যথাযথই বললেন যে ওনার, আমি তো বললাম যে মনিটরিং যেখানে থাকবে মার্কেট ওখানে ডিস্টোর্ড হবে না। মনিটরিং আপনি যেখানে আপনি মনিটর করতে পারতেছেন আপনার মোহাম্মদপুর এরিয়া, ঠিক আছে। আপনি চাঁদাবাজির যে লিস্ট দেখাইছেন, আমি আগারগাতে এই আপনার বনানী বাজারে আমি যখন যাই দেখি লিস্ট টাঙানো আছে। হ্যাঁ, আমি যখন জিজ্ঞেস করি আপনি এত টাকা চাইতেছেন, ওই লিস্টে তো এত টাকা, তবে ঠিক আছে লিস্টে যে জায়গায় বিক্রি করা পাবো ওইখানে যান। ওইখানে কিন্তু কেউ আমার বলতেছে না এই তুমি কেন এই কথাটা বলতেছো, কিন্তু আপনার বাজারে কিন্তু কেস ডিফারেন্ট। তার মানে কি, দ্য ইম্পোর্টার অ্যান্ড দ্য অ্যাক্টর ইটসেলফ, আপনি যেমন দাঁড়ায় বলতেছেন না আমার বাজারে আমি জানি যেখানেই দাম বেশি বা ওজনও কম দিতেছেন বন্ধ করে দিতেছে, এটা কিন্তু বাংলাদেশের সব বাজারের পিকচার না, তাহলে কিন্তু বাংলাদেশটা আরও চেঞ্জ হয়ে যেত। সো এখানে ওই যে স্যার যেটা বললো, বিহেভিয়ার ইজ ইম্পর্টেন্ট। বিহেভিয়ার, কনজিউমারেরও বিহেভিয়ার ইম্পর্টেন্ট, প্রডিউসারেরও বিহেভিয়ার ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর গভর্নমেন্টের ক্ষেত্রে হয় কি, গভর্নমেন্ট তো সব দিকে ব্যালেন্স করার চেষ্টা করে। আলটিমেটলি যেই গভর্নমেন্টই হয় না কেন আমাদের তো চেঞ্জ করতে পারে না। সো প্রবলেমটা হয়ে যায় যে রুট লেভেলে, আমরা যেহেতু চেঞ্জ হই না। হ্যাঁ, গভর্নমেন্ট ট্রাই করতে করতে আলটিমেট গো টু ইকুয়ালিব্রিয়াম পজিশনস। তো আমাদেরকে চেঞ্জ করার জন্য আমি পার্সোনালি যেটা মনে করি আমাদের জন্য পুশ দরকার। কারণ পুশটা কি গভর্নমেন্ট থেকে পলিটিক্যালি আসবে, না পুশটা আসবে ইম্পোর্টার থেকে, না পুশটা আমরা নিজেরাই আগস্টে যেরকম করেছে ওরকম করে পুশ দেবো। সো ইটস এ বিট কোয়েশ্চেন, কারণ ইনফ্লেশনটা এখন একটা লেভেলে চলে গেছে, 1-2টা অ্যাক্টর দিয়ে ডিফাইন করা সম্ভব না। তবে স্যারের মতো একমত যে মাইক্রো লেভেল অ্যানালাইসিস দরকার, বোথ সাপ্লাই অ্যান্ড সাইড, যেটা আমি লাস্ট স্লাইডে বলেছি, এবং প্রোডাকশন বাড়াইতে হবে ফিল্ড লেভেল থেকে যেটা আসছে। প্রাইস কমিশনের কথা বলছে, মনিটরিংয়ের কথা বলছে, সব মিলে আশা করি যে ভবিষ্যতে ভালো কিছু একটা হবে। একটু বলতেই আমি শেষ করছি আর কি। তো ডক্টর বদরুলকে অসংখ্য ধন্যবাদ। যে আমার যতটুকু আমি বুঝতে পেরেছি উনি 3-4 দিন ধরে রেস্টে কাজ করতেছিলেন, এবং আমাকে বলতেন স্যার আমি আরও কিছু ডাটা সংগ্রহ করে এটা দিচ্ছি। তো প্রচুর ডাটা কালেক্ট করছেন, সেই ডাটার দরকার আছে, কারণ উই মাস্ট স্পিক বেসড অন জেনুইন ইনফরমেশান, এটা আছে। তো সাথে সাথে আমাদের দেখতে হবে যে কোথায় গ্যাপ আছে, উনি বলছেন যে সেগুলো উনি অ্যাড্রেস করবেন। তো আমার মনে হয় আজকে আর আমরা সময় নিই না, ওনার আরও একটা প্রোগ্রাম আছে সেখানে যাবেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আমাদের আলোচনায় অংশগ্রহণ করছেন। বিশেষ করে আমি প্রফেসর আইনুলকে আর একটু বেশি করে ধন্যবাদ জানাবো যে উনি প্রথম আমাদের এই অফিসে আসছেন, এবং ওনার সাথে আসলে আমার সামনাসামনি এর আগে কখনো হয়নি, ইন্টারেক্ট করার সুযোগ হয়নি। যদিও পত্রপত্রিকা আমার লেখা আমি পড়ছি, কিন্তু ওনার সাথে আমার সামনাসামনি দেখা হয়নি। তো আজকে দেখা হলে খুবই ভালো লাগলো, এবং আমরা হয়তো ভবিষ্যতে ওনাকে নিয়ে আমরা একটা আলোচনার আয়োজন করতে পারি। তো আমি আমাদের এই যে ব্যবসায়ী যে নেতা সভাপতি লুৎফর সালমান সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওনাদের পক্ষ থেকে উনি আগ্রহ দেখাইছেন, আসছেন এবং গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। তো আমি একটু করবো, আমাদের 2জন অতিথি আছে, এটা
আচ্ছা ওটা নিয়ে আসো দেখে এখানে রেখে দিতে পারো। তবে এই যে ডাটাটা এই ডাটাটা আমরা কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এর আগের গভর্নমেন্টে 1 ইঞ্চি জমিও ফাঁকা রাখবেন না। জনগণের মধ্যে কাজ করে এক বিন্দু আনইউজ নাই। এটা আগে আগে অনেক বড় লোকরা ঢাকায় চলে আসে, ওখানে ওই বন্ধুদেরকে দিয়ে কাজ না, সুতরাং ওই বাংলাদেশে ওই পরিস্থিতি নাই। তবে আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রোডাক্টিভিটি আমাদের ইন্ডিয়ার চেয়ে কম। ইন্ডিয়ার চেয়ে আমাদের প্রোডাক্টিভিটি কম, ওই জায়গায় কাজ করা নিয়ে আছে। প্রোডাক্টিভিটি বাড়ালে আমাদের এই গ্যাপটা ইয়ে হবে। আরেকটা হচ্ছে যে এক্সপোর্ট তো করাই, হাতে তালি তালি বাজাবে, এক্সপোর্ট করতে হবে। আচ্ছা হ্যাঁ না সেটা ঠিক আছে, কিন্তু আমাকে ওটাও তো লাগবে। আমি ওই শাক বিক্রি করে আমি কিন্তু মেডিসিন আনবো, সার আনবো, ব্যালেন্স করতে হবে। ইলিশ মাছ দিছে বলেই আমরা একেবারে করে লাফাই বসছি। ও আচ্ছা 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 হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। ম্যাডাম ফ্রেমে আসতে পারেন প্লিজ। আপনারা নেক্সট টাইম থেকে পিছনে একটা ব্যানার করবেন, এই যে ব্যানার আমরা করতাম না, এখন ফাঁকিবাজি করতেছি আর কি। না ব্যানার করবেন তাহলে ওই ডিজিটাল দিয়ে চালাই এখন আর কি। আগে কিন্তু ব্যানারই করতাম আমরা। হ্যাঁ হ্যাঁ এখন ওই যে আমরা এটা দিয়ে চালাই আর কি। আচ্ছা ঠিক আছে তাই ওয়াশরুম যাবেন, আমার উঠেতে যান। তোমার একটা রাখো আসেন আমরা একটা ছবি